গল্প প্রেম আলিনঙ্গন। কলমে সুমনা আক্তার আখি। সূচনা পর্ব। খান বাড়িতে আজ বিয়ের তোড়জোড় চলছে। রাতেই গায়ে হলুদ, পরের দিন বিয়ে। 4 বছর পর খান বাড়ির বড় ছেলে আহিয়ান খান বাড়ি ফিরেছে। বিয়েটা তারই, তবে বিয়েটা তার স্বপ্নের প্রেয়সীর সাথে নয়, তারই মায়ের ঠিক করা অন্য এক পাত্রীর সাথে। এই বিয়েতে আহিয়ানের মতো না থাকা সত্ত্বেও তাকে বাধ্য হয়ে বিয়েটা করতে হচ্ছে, কারণ আহিয়ানের ঘসেটি বেগম রুপিমা বলেছে তার ঠিক করা মেয়ের সাথে বিয়ে না করলে তিনি নিজ দায়িত্বে আত্মহত্যা করবেন। একদিকে এত দিনের জমানো ভালোবাসা, অপরদিকে মা কোন দিকে যাবে ভেবে না পেয়ে মায়ের কথাতেই রাজি হয়েছে আহিয়ান। মুখ দিয়ে রাজি হয়েছি বললেও মনে মনে চলছে তার অন্য প্ল্যান চলছে। মা, তুমি কি আগের জন্মে ঘসেটি বেগম ছিলে, নাকি ঘসেটি বেগমের চাচাতো, মামাতো, ফুফাতো বোন ছিলে? কেন আমার বাচ্চা বউটার সাথে এমন ষড়যন্ত্র করছো বলো তো? তুমি কি চাও না আমি সুখে শান্তিতে থাকি? একদম বাজে কথা বলবি না আইহান। একদিনেই ওই মেয়ে তোর মাথা খেয়ে ফেলেছে, এর জন্যই বারণ করেছিলাম ওই মেয়ের সাথে দেখা করতে যাস না। দুনিয়া উল্টে গেলেও আমি ওই মেয়েকে ছেলের বউ হিসেবে মানব না। আমি চাই তুই সুখে থাক, এর জন্যই মিথিলার সাথে তোর বিয়ে ঠিক করেছি। চুপ করো তো মা, এত এত খাবার থাকতে সে আমার মাথা খেতে যাবে কোন দুঃখে? তুমি যেমন দুনিয়া উল্টে গেলেও আমার সুন্দরী বাচ্চা বউটাকে মানবে না, আমিও তেমন ভূমিকম্প হয়ে দুনিয়া ধ্বংস হয়ে গেলেও ও বল্টু মেয়েটাকে কখনোই বিয়ে করব না। অসভ্যের মতো কথা বলবি না আহিয়ান, তুই তো মিথিলার দিকে ভালোভাবে তাকালিও না, তাহলে বলছিস কিভাবে মিথিলা মেয়েটা সুন্দর না? আমি তোকে সাফ সাফ বলে দিচ্ছি আহিয়ান, তুই এই বিয়ে না করলে আমি গলায় কলসি বেঁধে পানিতে ঝাঁপ দিব। আমার হয়েছে যত জ্বালা, এতদিন পরে বাড়িতে এসেও শান্তি নেই। কই ভাবলাম আমার বাচ্চা বউটাকে বুলিয়ে বালিয়ে বিয়ে করে বাচ্চা কাচ্চার বাপ হব, তুমি সেটা হতে দিলে না মা। এখন মনে হচ্ছে তোমাকে ঘসেটি বেগম নাম দেওয়াটা আমার সার্থক হয়েছে। তোমাকে মরতে হবে না মা, আমি নিজেই কচু গাছের সাথে পাশ লাগিয়ে পরপারে চলে যাব, এই জীবন রেখে কি লাভ? মা ছেলের কথার মাঝেই ঘরে ঢুকেন আহিয়ানের বাবা আনোয়ার খান। মা ছেলের মধ্যে যে কোনো বিষয় নিয়ে তর্কাতর্কি চলছে তা বেশ ভালোভাবেই বুঝতে পেরেছেন তিনি। এই বিয়েতে তিনিও খুশি নন, তবুও মুখ বুজে সবটা দেখে যাচ্ছেন। স্ত্রী তার যেমনই হোক খুব ভালোবাসেন তিনি, তাই এ বিষয়ে তেমন কথা বলেননি। ছেলের উপর আনোয়ার খানের পূর্ণ বিশ্বাস আছে, যেভাবেই হোক শেষ মুহূর্তে গিয়ে বিয়েটা আটকে দিবে। ছেলেকে দেখে মুচকি হাসলেন আনোয়ার খান। আহিয়ানো বাবার হাসির উত্তরে হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। এখন আর কথা বাড়াতে চায় না সে। কথা বলারও একটা লিমিট থাকে, যা আহিয়ান সবসময়ই ক্রস করে এসেছে, তাই কয়েক মিনিটের জন্য একটু নীরব থাকার উপোস করেছে। বেশি কথা বলায় তার বউ আবার তাকে হাঁসের সাথে তুলনা করেছে। আহিয়ান খান নাকি সারাদিন হাঁসের মতো পকপক করে, এত বড় অপমান মানা যায়? আহিয়ান খানের পিছনে কত কত মেয়ে ঘুরে, আর এই পুচকু মেয়ে কিনা তাকে হাঁসের সাথে তুলনা করে। বউয়ের কাছে 2 পয়সার সম্মান পায় না, এটা মানুষ জানলে আর আহিয়ান খান এর ইজ্জত থাকবে না। বাড়ির বড় ছেলের বিয়ে হলেও আহিয়ানের আম্মু নাফিজা বেগম আর বাড়ির হাতে গোনা কয়েকজন ছাড়া এ বিয়েতে কেউই রাজি নয়। রাজি হবেই বা কিভাবে? আহিয়ানের বিয়ে তো 4 বছর আগেই হয়ে গেছে। নাফিজা বেগম বিয়েটা এখন মানছেন না ঠিকই, তবে এক সময় এই বিয়েটা নিয়ে সবথেকে বেশি খুশি তিনিই ছিলেন। ভার্সিটি থেকে এসেই হোস্টেল রুমে বাবা আর চাচাতো বোন আনায়াকে দেখতে পেল কোহিনূর। পুরো নাম কোহিনূর খান। খান বাড়ির ছোট মেজ ছেলে আফজাল খানের একমাত্র মেয়ে কোহিনূর খান। আনা আহিয়ানের ছোট বোন। বাড়ির অন্যদের সাথে তেমন বনিবনা না থাকলেও আনায়ার সাথে ভালোই সম্পর্ক কোহিনূরের। বাবার পরে এই মানুষটি তার সব থেকে আপন নিয়ম করে, প্রতিদিন খোঁজ খবর নেয় কোহিনূরের। তাই আনায়াকে মন উজাড় করে ভালোবাসে কোহিনূর। এতদিন পর আনা আপু আর বাবাকে দেখে খুশি হওয়ার কথা হলেও খুশি হতে পারছে না কোহিনূর, কিভাবেই বা খুশি হবে? 4 বছর আগে বিয়ে হওয়া তারই স্বামীর বিয়ে অ্যাটেন্ড করার জন্য বাবা আর বোন তাকে নিয়ে যেতে এসেছে। বিয়েটা মানুক আর না মানুক হয়েছিল তো, তাই খুশি হতে চেয়েও পারছে না। আনা বোনকে দেখেই দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। কোহিনূরও হাসি মুখে আনায়াকে জড়িয়ে ধরে। কেমন আছিস কহিন? ভালো আছি আপু, তুমি কেমন আছো? বাড়ির সবাই কেমন আছে? বাড়ির কথা বাদ দে। কতদিন পরে তোকে দেখলাম, এত শুকিয়ে গেছিস কেন? ঠিক মতো খাবার খাস না নাকি? এইবার তোকে নিয়ে গেলে আর আসতে দিচ্ছি না। তুমি আমাকে অনেকদিন পরে দেখছো তো, তাই মনে হচ্ছে শুকিয়ে গেছি।
আমি তো ঠিকঠাকই আছি, এই দেখো। দেখেছি। হোস্টেলের এক খাবার প্রতিদিন খেয়ে খেয়ে তোরও এই হাল হয়েছে। যতবারই আসি তোকে নিয়ে যাওয়ার জন্য কত জোরাজুরি করি, কিন্তু তোরও সেই এক কথা যাবি না। তুমি তো জানোই আপু, বড় আম্মু আমাকে পছন্দ করেন না। আমারও ওই বাড়িতে ভালো লাগে না, আমি এখানেই ভালো আছি। চুপ করতো, এতদিন ভালো না লাগলে এখন ভালো লাগবে। মানে, কি বলছো আপু? কিছু না। তোকে এত কিছু বুঝতে হবে না। আচ্ছা কহিন, একটা কথা বলবো। জিজ্ঞেস করছো কেন? কি বলবে বলে ফেলো। ভাইয়া কি তোর সাথে দেখা করতে এসেছিল কহিন? আনায়ার কথা শুনেই চুপ হয়ে যায় কোহিনূর। কি বলবে সে, তোমার ভাই এসেছিলেন আনা আপু। আমি তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছি। বলেছি যাতে দ্বিতীয়বার আমার সামনে এসে আমাকে বিরক্ত না করে। এটা বলবো। আপুর আদরের ভাইয়াকে অপমান করেছি শুনলে কি আপু রাগ করবে না? কোহিনূরের নীরবতা দেখে আনা আর আফজাল খানের বুঝতে অসুবিধে হয়নি, কোহিনূরের সাথে দেখা করতে আহিয়ান এখানে এসেছিল। আনায়ার প্রশ্নে কোহিনূর অস্বস্তিবোধ করছে বুঝতে পেরে আফজাল খান বলে উঠলেন, তোমাদের দুই বোনের কথা বলা শেষ হলে এবার চলো, আমাদের তো সময় মতো বাড়ি পৌঁছাতে হবে। কোহিনূর মা, তুমি গিয়ে রেডি হয়ে আসো। আমরা তোমার জন্য অপেক্ষা করছি। কেন এমন করছো আব্বু? আমি গেলে কারোরই ভালো লাগবে না। আমাকে কেউ কিছু বললে তখন তুমিই কষ্ট পাবে। তার থেকে বরং তোমরা চলে যাও, আমি এখানেই ভালো আছি। ও বাড়িতে গেলে আমার দম বন্ধ লাগে আব্বু। তুমি ও বাড়ির মেয়ে কোহিনূর, তুমি আমার মেয়ে। আনা, আহিয়ান, সিমি, রিমি, ওদের যেমন অধিকার আছে তোমারও আছে। তুমি কেন যেতে চাইছো না আমি বুঝতে পারছি মা। তোমাকে কেউ কিছু বলবে না। যাও, রেডি হয়ে নাও, অনেকক্ষণ হলো আমরা এসেছি, এবার যেতে হবে। আফজাল খানের কথার রেশ টেনে আনায়াও বলে, হ্যাঁ তুই যাবি না কেন? ওই বাড়িটা তো তর। তুই আম্মুকে নিয়ে একদম চিন্তা করিস না, আমি আছি তো। বাবা আর আনা আপুকে বুঝিয়ে কোনোভাবেই লাভ হবে না বুঝতে পেরে কোহিনূর রেডি হয়ে চলে আসে আনা আপু আর তার বাবার সাথে, উদ্দেশ্যে তার দাদুর বাড়ি যাওয়া, তাও আবার নিজেরই স্বামীর বিয়ে উপলক্ষে। কি কপাল তার! মাঝে মধ্যে তো ভেবে পায় না আল্লাহ তায়ালা তার ভাগ্য লিখার সময় কি চারিদিকটা অন্ধকার ছিল। তা না হলে তার ভাগ্যটা এমন কেন? ভাগ্যের দোষ দিয়েই বা কি হবে? আল্লাহ তায়ালা যা ঠিক করে রেখেছেন তাই তো হবে। গাড়িতে বসে আছে কোহিনূর, আনা আর কোহিনূরের একমাত্র বান্ধবী মিতু। রুমমেটও বটে, 3 বছর হলো তারা একসাথে থাকছে। মিতুকে এক প্রকার জোরাজুরি করেই তার সাথে নিয়ে এসেছে কোহিনূর। মিতুর যাওয়ার ইচ্ছে না থাকলেও একমাত্র বান্ধবীর কথা ফেলতে পারেনি। বাবা আর আনা আপুর পরে মিতুই কোহিনূরের সবচেয়ে কাছের মানুষ। মিতুকে কোহিনূর চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে। এই ভাঙাচোরা জীবনটাকে মিতুই কোনো রকমে জোড়া লাগিয়ে রেখেছে। মিতু না থাকলে বোধহয় কোহিনূর হাসতেও ভুলে যেত। এই মানুষটির প্রতি সে অনেক কৃতজ্ঞ। রিভারের পাশেই বসে আছেন কোহিনূরের বাবা আফজাল খান। মেয়ের দিকে একবার তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লেন তিনি। আল্লাহই জানেন মেয়েটা আমার এত অভাগা কেন। মা বাবা কারোরই তেমন আদর পায়নি। কত শখ করে ভাইয়ের ছেলের সাথে বিয়ে দিয়েছিলেন, সেটাও এখন ভাঙতে বসেছে। এতগুলো দিন ধরে মেয়েটাকে ছেড়ে একা একা থাকছেন তিনি। তারই বা কষ্ট কম কিসের? মেয়ে ওই বাড়িতে থাকতে চায় না, সে একা থাকতে চায়। মেয়েটা জীবনে কিছুই পায়নি, তাই মেয়ের এই আবদার হাসিমুখে মেনে নিয়েছেন আফজাল খান। কাজের ফাঁকে মাঝে মধ্যে এসে দেখে যান। আর প্রতি মাসে নিয়ম করে টাকা পাঠান, তার দায়িত্ব এতটুকুই। সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে কোহিনূর। আনা আর আফজাল খান ব্যাগপত্র নিয়ে বাড়িতে ঢুকে গেছেন অনেক আগেই। ভিতরে যাবে কি যাবে না এটাই ভেবে যাচ্ছে তখন থেকে। নিজের দাদুর বাড়ি হলেও এই বাড়িতে 3 বছর হলো কোহিনূর থাকে না। বাবা আর আনা আপুর সাথে সব সময়ই কথা হয়। তারা মাঝে মাঝে গিয়ে কোহিনূরকে দেখেও আসে। তবে এই বাড়ির সাথে সম্পর্ক ছিন্ন করেছে অনেক আগেই। এই বাড়ির মানুষজন, বিশেষ করে নাফিজা বেগম এবং তার কোহিনূরকে দুচোখই সহ্য করতে পারে না। এর পিছনে অবশ্য কারণ আছে। মায়ের করা ভুলের শাস্তি এখন পর্যন্ত কোহিনূরকে পেতে হচ্ছে। কিরে কোহিন, এখানেই দাঁড়িয়ে থাকবি নাকি? এসেই যখন পড়েছিস ভিতরে চল। আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো? হ্যাঁ চল, ভিতরে যাই। বাড়ির ভিতরে ঢুকতেই কোহিনূরের ছোট চাচা আফতাব খানের দুই মেয়ে সিমি ও রিমি এসে কোহিনূরকে জড়িয়ে ধরে। 3 বছর পরে দেখলেও এদেরকে দেখে চিনতে অসুবিধে হয়নি কোহিনূরের।
বড় চাচাকে দেখে সালাম দেয় দেয় তুমি এটা ওটা জিজ্ঞেস করছেন, কোহিনূরও সুন্দরভাবে উত্তর দিয়েছে। তাদের সাথে কথা বলে নিজের জন্য বরাদ্দকৃত রুমটাতে চলে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে মিতু আর কোহিনূর গল্প করছে। কোহিনূরের মন ভালো নেই এটা মিতু ভালো করেই জানে, তাই মন ভালো করার জন্য কত কিছু বানিয়ে বানিয়ে বলছে। কিন্তু কোহিনূরের সেদিকে মন নেই, সে কি যেন ভাবছে অনেকক্ষণ ধরে। আহিয়ান লন্ডন থেকে আসার পরের দিনই কোহিনূরের সাথে দেখা করতে গিয়েছিল। সেদিন মিতুর জ্বর হওয়ায় কোহিনূর একাই আজ ভার্সিটিতে যাচ্ছে। ভার্সিটি আর হোস্টেলের দূরত্ব বেশি না হওয়ায় হেঁটেই যাতায়াত করা যায়। গেইটের কাছে যেতেই আহিয়ান দ্রুত গতিতে গিয়ে কোহিনূরের সামনে দাঁড়ায়। হঠাৎ এভাবে কেউ সামনে চলে আসায় টাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলেই আহিয়ান তাকে ধরে ফেলে একটানে মিশিয়ে নেয় তার প্রশস্ত বুকের সাথে। রেগেমেগে মাথা তুলে তাকাতেই আহিয়ানকে দেখে কিছু মুহূর্তের জন্য থমকে যায় কোহিনূর। এই মানুষটির জন্যই তো এতদিন অপেক্ষা করেছিল সে। সব সময় ভেবে এসেছে কবে এই মানুষটির সাথে দেখা হবে, কবে তার বুকে মাথা রেখে ঘুমাতে পারবে, কবে খোলা আকাশের নিচে বসে নিজের মনের সকল দুঃখ কষ্ট উজাড় করে দিবে এই মানুষটির নিকট। কিন্তু এসব যে এখন আর সম্ভব নয়। কোহিনূরের ভালোবাসার মানুষটি এখন আর তার নেই। এগুলো ভেবে আহিয়ানের থেকে কয় হাত দূরে সরে যায়। কুহু, আমার জান পাখি, তুমি ঠিক আছো? কোথাও লাগেনি তো? আহিয়ান চিন্তিত হয়ে জিজ্ঞেস করল। আহিয়ানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে কোহিনূর। আহিয়ানকে দেখেই মনের ভিতর অন্য রকম একটা ভালো লাগা কাজ করছে। যেন মনে হচ্ছে হাজার হাজার বছর পর সুখের সন্ধান পেয়েছে। কুহু নামটি আহিয়ানের মুখে শুনতে কত ভালো লাগে। এতদিন পর কোহিনূরকে কেউ এই নামে ডাকল। এই ডাকটার মাঝেও যেন কত মায়া জড়িয়ে আছে। কিন্তু না, এত নরম হলে চলবে না, এই লোকটার থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। কোহিনূর আহিয়ানের দিকে এখনো তাকিয়ে আছে। চোখের পলক ফেলছে না, এটা দেখে আহিয়ান ঠোঁট জোড়া প্রশস্ত করে একটা হাসি টানল, ঠাট্টার স্বরে বলল, এভাবে তাকিয়ে আছো কেন বউ? আমার কি শরম লাগে না? আমি খুব হ্যান্ডসাম জানি, তাই বলে এভাবে তাকিয়ে থাকতে হবে? আহিয়ানের কথায় তড়িৎ গতিতে চোখ নামিয়ে নিল কোহিনূর। সত্যিই তো এভাবে তাকিয়ে ছিল কেন? ছি, কি লজ্জাটাই না পেতে হলো। একটু না হয় তাকিয়েই ছিলাম, তাই বলে এভাবে লজ্জা দিতে হবে? যেমন জল্লাদ মা তার তেমন তার ব্রিটিশ ছেলে হয়েছে। কি ভাবছো? চোখের সামনে এত সুন্দর ছেলে থাকলে কেউই নিজেকে সামলাতে পারে না। আমি বুঝতে পারছি। তোমার চুমু টুমু পেলে আমাকে বলতে পারো বউ। 1 মিনিটও দেরি করব না। ভ্রু কুঁচকে আহিয়ানের দিকে তাকায় কোহিনূর। লজ্জা শর্মের মাথা খেয়েছে নাকি, কি সব আবুল তাবুল কথা বলছে এই লোক। এর সামনে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা মানে জেনে শুনে বিপদ ডেকে আনা, এক্ষুনি এখান থেকে যেতে হবে। কি কি বলছেন এসব? চুমু টুমু পেলে বলবো মানে কি? সুন্দরী মেয়ে দেখলে আপনাদের মাথা ঠিক থাকে না তাই না? মাথা তো আমার কোনো কালেই ঠিক ছিল না বউ। মাথার নাট বল্টু টাইট দেওয়ার জন্য হলেও আমার তোমাকে চাই। দেখলে আমার কত বুদ্ধি। কি সুন্দর প্রপোজ করে দিলাম। রাখুন তো আপনার আজে বাজে কথা। আর শুনুন, আমি আপনাকে চিনি না। হঠাৎ এভাবে সামনে চলে আসলেন কেন? যদি ধাক্কাটায় আমি পড়ে গিয়ে হাত পায়ে ব্যথা পেতাম। পড়তে দিলে তো ব্যথা পাবে, তুমি পড়ার আগেই আমি ধরে নিতাম। বউ, তুমি কি রাগ করেছ? বউ? কিসের বউ? কার বউ? আজব লোক তো আপনি। আর আপনার উপর আমি রাগ করতে যাব কোন দুঃখে শুনি? আপনাকে আমি চিনি না, দয়া করে এখান থেকে চলে যান। চিনি না মানে? আমি তোমার একমাত্র স্বামী, তোমার আব্বুর একমাত্র মেয়ে জামাই। তোমার ভবিষ্যৎ বাচ্চাদের বাবা। আমি তো তাদের নামও ঠিক করে ফেলেছি। আমি এতদূর চলে গেছি আর তুমি বলছো আমাকে চিনতে পারছো না? কিহ চিনি না জানি না, বিয়ে হবে কিনা তার ঠিক নেই, বাচ্চা কাচ্চার নামও ঠিক করে ফেলেছেন। বলছি আমি কি আপনাকে পাবনায় যাওয়ার রাস্তাটা দেখিয়ে দিব? আগে থেকে পরিবার পরিকল্পনা করে রাখা ভালো, তুমি কি জানো না? কষ্ট করে পাবনায় যাওয়ার রাস্তা না দেখিয়ে তুমি বরং আমার সাথে চলো, এই রোগ তুমি ছাড়া কেউ ঠিক করতে পারবে না বউ। তা আমি গেলে আপনার রোগ কিভাবে সারবে শুনি? এই তো সকালে 10টা আর বিকেলে 10টা চুমু খেলেই রোগ নিরাময় হয়ে যাবে। কথাগুলো বিড়বিড় করে বললেও কোহিনূর স্পষ্টই শুনতে পেয়েছে। কি বললেন আপনি? একটা অপরিচিত মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয় জানেন না দেখছি। প্রথমত আমাকে ধাক্কা মেরে ফেলে দিলেন।
বাঁচানোর নাম করে জড়িয়ে ধরলেন। এখন আবার এসব আজে বাজে কথা বলছেন। বুঝতে পেরেছি লোকজন ডেকে কেলানি খাওয়ালে ঠিক হবেন আপনি। কোহিনূর রণমূর্তি ধারণ করেছে এটা দেখে। কোহিনূরের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আহিয়ান। একাকে দেখছি আমি। এই মেয়ে তো আগে এমন ছিল না। বাড়িতে রেখে গেলাম বোলাভালা নাদান বাচ্চার মতো বউ। এত পরিবর্তন কিভাবে হলো? কেউ ফরমালিন দিয়ে পাকিয়ে নিল নাকি সেটাই তো বুঝতে পারছি না। তত সময়ে কোহিনূরের চিৎকারে আশেপাশে মানুষ জড়ো হয়ে গেছে। সবাই পুলিশের লোক নিয়ে আহিয়ানের দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে যেন এক্ষুনি জেলে পুরবে। অবস্থা বেগতিক বুঝতে পেরে আহিয়ানের বন্ধু নাহিদ গাড়ি থেকে বের হয়ে এসেছে। মানুষকে কোনো রকমে বুঝিয়ে আহিয়ানের হাত ধরে টেনে নিয়ে এসেছে। আর এই সুযোগে কোহিনূর হোস্টেলে চলে গিয়েছে। উদ্দেশ্য একটাই, আহিয়ানকে কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না সে কোথায় তাকে। এখানে এভাবে মানুষ জড়ো না করলে ঠিক পিছু নিত। তাই তো ইচ্ছে করেই এমনটা করছে। বউ নিয়ে বাড়ি ফেরার বদলে কি তুই পাবলিকের কেলানি খেয়ে হাসপাতালে ভর্তি হতে চাইছিস? নাহিদের হাত থেকে হাত ছাড়িয়ে জবাব দেয় আহিয়ান। তুই চুপ কর, তোর জন্য আমার বউটাকে পেয়েও হারিয়ে ফেললাম। এত অল্প সময়ে কোন দিকে চলে গেল এটাই তো বুঝতে পারছি না। আমার বউয়ের সাথে আবার জিন ভূত আছে নাকি রে নাহিদ? এখন আমার কি হবে? ভূতে ধরা বউ নিয়ে সংসার করব কিভাবে? বাচ্চা কাচ্চাও যদি এমন হয়। কি আজব বিয়ে হয়েছে, এতদিন বউয়ের হাত ধরতে পেরেছে কিনা সন্দেহ আছে, আর বাচ্চা কাচ্চার কথা ভাবছে। এগুলো শুধু আহিয়ানের পক্ষেই ভাবা সম্ভব। আর আহিয়ানের এসব পাগলামিতে নাহিদ অভ্যস্ত, তাই খুব একটা অবাক হচ্ছে না। সময় প্রবহমান, বিকেল গড়িয়ে রাত হতে চলল। ঘড়ির কাঁটায় 8টা বাজতে চলল। হোস্টেলে এসেই লম্বা একটা ঘুম দিয়েছিল কোহিনূর। এবার একটু ভালো লাগছে, মাথাটা অনেক ব্যথা করছিল, এখন আর মাথা ব্যথাটাও নেই। মিতুর জ্বরটাও কমে এসেছে। দুই বান্ধবী মিলে ঠিক করেছে আজ সারারাত মুভি দেখে আর গল্প করে কাটিয়ে দেবে। কোহিন শুন, গেইটেই সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, তুই কি লক্ষ্য করেছিস? কই না তো, আর গাড়িটা দেখে আমার কি লাভ? তুই সব সময় আজাইরা জিনিসগুলো নিয়ে পড়ে থাকিস। চুপ করে মুভি দেখ। আরে হো, শুন, ওই গাড়ির হ্যান্ডসাম মালিকটা তোকে খুঁজতে এসেছিল। আমাকে তোর কথা জিজ্ঞেস করলো। আমি তো বললাম তুই ভার্সিটিতে গেছিস। তবে যাই বল দোস্ত, ছেলেটা কিন্তু অনেক হ্যান্ডসাম, ক্রাশ খাওয়ার মতো। চুপ করবি তুই? রাস্তাঘাটে, বনে জঙ্গলে যেখানেই যাবি সেখানেই তোকে ক্রাশ খেতে হবে। তুই কি আমাকে অপমান করলি কহিন? তুই একবার ছেলেটাকে দেখলে তুইও ক্রাশ খাবিরে পাগলি। আহ কি সুন্দর বডি, উজ্জ্বল শ্যামলা গায়ের বং, চোখে রোদ চশমা, চুলগুলো কত সুন্দর পরিপাটি করা, 6 ফিট মতো লম্বা হবে, তার উপরে আবার পরেছে কালো শার্ট, কালো জিন্স প্যান্ট। দেখে মনে হচ্ছিল বলিউডের কোনো নায়ককে দেখছি। বলেই আবারও মুভি দেখাতে মনোযোগ দেয়। এত মনোযোগ দিয়ে নিজেকে কোনোদিনও দেখেছিস? কি যে বলিস না, নিজেকে আর নতুন করে কি দেখবো, সেই তো পেঁচার মতো চেহারা। তর মতো সুন্দর হলে 24 ঘন্টা আয়নার দিকে তাকিয়ে থাকতাম রে বান্ধবী। এই কথাগুলো নতুন নয়। প্রতিদিন শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে কোহিনূরের। মিতুর চোখে কোহিনূর বিশ্ব সুন্দরী। তাই নিয়মের থেকে সব সময় বাড়িয়ে বলে। তবে চিন্তার বিষয় হলো, মিতুর দেওয়া বিবরণত আহিয়ান ভাইয়ার সাথে মিলে যাচ্ছে, কিন্তু আহিয়ান ভাইয়া জানবে কিভাবে আমি কোথায় আছি? না, এটা অন্য কেউ হবে হয়তো, কিন্তু অন্য কেউ হলে আমাকে খুঁজতে আসলো কেন? এই লোকের আমাকে খুঁজে বের করা অসম্ভব কিছু নয়। গেইটের সামনে দাঁড়িয়ে থাকা গাড়িটার মালিক কি তবে আহিয়ান ভাইয়া? একবার কি রুমের জানালাটা খুলে দেখব? জানালা খুলে নিচে তাকাতেই আহিয়ানকে দেখতে পায় কোহিনূর, পাশেই দাঁড়িয়ে আছে নাহিদ। এখনো আগের গেটাপেই আছে আহিয়ান, পরনে সেই কালো শার্ট আর কালো প্যান্ট। আহিয়ানের দৃষ্টি ফোনের মাঝেই নিবদ্ধ, গাড়ির সাথে হেলান দিয়ে খুব মনোযোগ সহকারে ফোন টিপছে। এই দাঁড়ানোর স্টাইল দেখলেও নিশ্চিত যে কোনো মেয়ে ক্রাশ খাবে। কোহিনূরের মাঝে মাঝে হিংসা হয়, পুরুষ মানুষকে এত সুন্দর হতে হবে কেন? কোহিনূরের ভাবনায় ছেদ পড়ল। হঠাৎ করেই আহিয়ান চোখ তুলে কোহিনূরের চোখের দিকে তাকায়। এটা কিভাবে সম্ভব? অন্য কোনো দিকে না তাকিয়ে একদম আমার চোখ বরাবর তাকালো কিভাবে? মনে হচ্ছে যেন আগে থেকেই জানতো আমি এখানে আছি। এত দূর থেকেও এই নশালো চাহনি যেন কম্পন ধরিয়ে দিচ্ছে কোহিনূরের শরীরে।
এভাবে আর কিছুক্ষণ তাকিয়ে থাকলে নির্ঘাত সেন্স হারাবে। মিতু আসার আগেই টুপ করে জানালাটা লাগিয়ে দেয় কোহিনূর। মনে হচ্ছে বুকে কেউ হাতুড়ি পিটাচ্ছে। ধুকপুকানি আওয়াজটা 10 হাত দূর থেকেও শোনা যাবে। মিতু এখনো আহিয়ানের সৌন্দর্যের প্রশংসা করে যাচ্ছে। হঠাৎ করেই মাথায় এলো মিতুর একটু আগে বলা কথাটা। আহিয়ান ভাইয়া মিতুর ক্রাশ। মিতু আর ক্রাশ খাওয়ার মানুষ খুঁজে পেল না। রাগে কটমট করে মিতুর দিকে তাকিয়ে আছে কোহিনূর। কিরে তুই এভাবে তাকিয়ে আছিস কেন? আজকে কি আমাকে খেয়েই রাতের খাবারটা সেরে ফেলবি? এবার যেন আরো রেগে গেছে কোহিনূর। রাগে ফুঁসতে ফুঁসতে বলে, তুই যার প্রেমে হাবুডুবু খাচ্ছিস সে আর কেউ নয় মিতু, আহিয়ান খান। কোহিনূরের কথায় যেন গরম চা খেয়ে জিহ্বা পুড়ে যাওয়ার মতো ফিল হলো মিতুর। মুখটা অটোমেটিক হা হয়ে গেছে, বিস্ময় নিয়ে তাকিয়ে আছে কোহিনূরের দিকে। কি? আহিয়ান খান মানে তর আহিয়ান ভাইয়া, আই মিন যার সাথে তর বিয়ে? মিতুকে পুরো কথা বলতে না দিয়েই কোহিনূর ভাবলেশহীন ভাবে জবাব দিল, হ্যাঁ হয়েছিল, এখন ওসব অতীত। মিতু হতাশ হয়ে বলছে, এত সুন্দর জামাই রেখে কিনা তুই জন্মগত সিঙ্গেল এর পদবি নিয়ে ঘুরছিস? তর ভালো না লাগলে আমাকে দিয়ে দে, আমি যত্ন করে সাজিয়ে রাখবো আহিয়ান ভাইয়াকে। কিন্তু তুই বুঝলি কিভাবে এটাই তর আহিয়ান ভাইয়া? কোহিনূর রেগে আছে, সেটা তাকে দেখলেই যে কেউ বুঝে যাবে। মিতু ইচ্ছে করেই এগুলো বলছে যাতে কোহিনূরকে রাগাতে পারে। রেগেমেগেই মিতুর দিকে তাকিয়ে আছে কোহিনূর, দেখে মনে হচ্ছে চোখ দিয়েই আজ মিতুকে গেলে খাবে। নিজেকে সামলে ভার্সিটির সামনে আহিয়ানের সাথে দেখা হওয়ার পুরো ঘটনা মিতুকে খুলে বলল। কোহিনূরের ব্যাপারে কম বেশি সবকিছুই জানে মিতু। 4 বছর আগে বিয়ে হয়েছিল এটাও অজানা নয়, তবে বিয়ের পিছনের কাহিনী সম্পর্কে তেমন কিছুই জানে না, কখনো জিজ্ঞেসও করেনি। ভেবেছিল কোহিনূর নিজে থেকেই বলবে। তবে এখন খুব কৌতূহল হচ্ছে কিভাবে বিয়ে হয়েছিল, কেনই বা বিয়েটা থেকে এইভাবে পালিয়ে বেড়াচ্ছে। কৌতূহল দমাতে না পেরে জিজ্ঞেস করেই ফেলল মিতু, আচ্ছা কোহিন, একটা কথা বলবি? আমাকে তো কম বেশি সবই বলিস, তর আর আহিয়ান ভাইয়ার বিয়ের কাহিনীটা বললি না কেন? বলে কি হবে? আমি ওসব মনে করতে চাই না মিতু, এজন্যই তোকে কোনোদিন এই বিষয়ে বলিনি। এখন আর বলেও লাভ নেই। কয়দিন পরেই আহিয়ান ভাইয়ার বিয়ে। আমি পুরনো স্মৃতি মনে করে নিজেকে দুর্বল করতে চাই না। কোহিন, তুই কি আহিয়ান ভাইয়াকে ভালোবাসিস না? এতদিন পর বেচারা দেখা করতে আসলো, তুই এইভাবে লোকজন জড়ো করে ওনাকে অপমান করলি। না, আমি ওনাকে ভালোবাসি না। মিতু কোহিনূরকে নিজের দিকে ঘোরালো। তুই আমাকে মিথ্যা বলছিস কহিন। আমি তোকে চিনি, তুই মিথ্যা বলতে পারিস না। তর চোখ মুখ দেখলে যে কেউ বলে দিবে তুই আহিয়ান ভাইয়াকে ভালোবাসিস। কোহিন, তুই কি আমাকে নিজের কেউ ভাবিস না? কি বলছিস এসব? আব্বু আর আনা আপুর পর তুই আমার সবথেকে আপন মিতু। তুই আমার বন্ধু কম বোন বেশি। তুই কিভাবে ভাবলি আমি তোকে আপন কেউ ভাবি না? তাহলে 3 বছর একসাথে থাকছি, তুই আমাকে এখনো আহিয়ান ভাইয়া আর তর বিয়ের কাহিনীটা বললি না কেন? মিতুর প্রশ্নের উত্তরে কোহিনূর কি বলবে বুঝতে পারছে না। কোহিনূর অনেকটা ইন্ট্রোভার্ট টাইপের। কম কথা বলে, সবার সাথে মিশতে পারে না। তাই বন্ধুবান্ধবও তেমন নেই। তবে এতগুলো দিন মিতুর সাথে থাকতে থাকতে মিতু তার সবথেকে কাছের মানুষটি হয়ে গেছে। কোহিনূরের ব্যাপারে কম বেশি সবই মিতু জানে, তবে বিয়ের বিষয়টি কখনো বলা হয়নি। সে যে পুরনো স্মৃতি মনে করতে চায় না। এজন্যই তো নিজেদের এত বড় বাড়ি ছেড়ে হোস্টেলে এসে থাকছে। চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়ল কোহিনূর, মনে করতে লাগলো 4 বছর আগের কথা। কোহিনূরের দাদুর ইচ্ছে ছিল আহিয়ানের সাথে কোহিনূরের বিয়ে দিবে। কোহিনূর সবেমাত্র 10ম শ্রেণীতে উঠেছে। কোহিনূরের দাদু ছাড়াও আনোয়ার খান আর আফজাল খানেরও এই বিয়েতে মতো ছিল। দাদুর কথাই বাড়িতে শেষ কথা, তাই এই বিষয়টি নিয়ে কেউ কখনো কথা বলেনি। দেখতে সুন্দর হওয়ায় স্কুল লাইফে অনেকবার প্রেমের প্রস্তাব পেয়েও কখনোই এসবে সাড়া দেয়নি। সে যখন বিয়ের মানেটাও বুঝতো না তখন থেকেই জেনে এসেছে বড় হলে আহিয়ানের সাথেই তার বিয়ে হবে। আহিয়ান ভাইয়া তখন লন্ডন যাবে, এতে বাড়ির কেউ রাজি ছিল না। আনোয়ার খানের শর্ত ছিল কোহিনূরকে বিয়ে করতে হবে এবং ফিরে এসে পারিবারিক ব্যবসা সামলাবে। কোনো উপায় না পেয়ে আহিয়ানও রাজি হয়েছিল। দাদুর শরীরের অবস্থাও তেমন ভালো না, এজন্য আনোয়ার খান আর আফজাল খান তাদের বাবার কথা রাখতে তখনই আহিয়ানের সাথে কোহিনূরের বিয়ে দিতে চায়। এই বিয়েতে সবাই খুশি ছিল।
এছাড়া আনোয়ার খানের বাবার কথাই বাড়িতে শেষ কথা, তাই কিছু বলার মতো সাহসও ছিল না কারোর। তবে আহিয়ান অনেকবার বলেছে সে এখন বিয়ে করতে চায় না। এক প্রকার বাধ্য হয়েই তাকে বিয়েটা করতে হয়েছিল। কোহিনূর এগুলো পরে আনায়ার মুখ থেকে শুনেছিল। ঘড়ির কাঁটায় রাত ৯টা ছুঁই ছুঁই। আকাশে ঘন মেঘ জমে উঠেছে, যেন বৃষ্টি আসার প্রস্তুতি নিচ্ছে। দমকা হাওয়ায় গাছপালাগুলো নড়ছে, তাদের শাখা প্রশাখা যেন দুলে দুলে উঠছে। বেকনিতে দাঁড়িয়ে আছে কোহিনূর। এক ধ্যানে বাইরের দিকে তাকিয়ে আছে। হঠাৎ কারো উপস্থিতি টের পেয়ে পিছনে ফিরে তাকালো। কোহিনূরের বাবা আফজাল খান দরজার সামনে দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে আছো কেন আব্বু, ভিতরে আসো। বলতে বলতে সোফায় গিয়ে বসল কোহিনূর। আফজাল খানও এসে মেয়ের পাশে বসলেন, মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আমি তোমাকে কিছু বলতে চাই আম্মু। আমি জানি তুমি অমত করবে না। তবুও তোমার সারা জীবন ব্যাপার, তাই তোমাকে না জানিয়ে আমি এত বড় একটা সিদ্ধান্ত নিতে পারছি না। এভাবে বলছো কেন আব্বু? কি বলবে নির্দ্বিধায় বলো, আর তুমি যে কখনোই আমার খারাপ চাইবে না এটা আমি জানি। আফজাল খান মেয়ের কথায় মুচকি হাসলেন। মেয়ে যে তার যথেষ্ট বুঝদার এটা তিনি জানেন। পুরো বাড়ির সবচেয়ে শান্তশিষ্ট মেয়ে বলা চলে কোহিনূরকে। তুমি তো জানোই মা, তোমার দাদুর ইচ্ছে তোমার বড় চাচুর ছেলে আহিয়ানের সাথে তোমার বিয়ে হোক। আহিয়ান কয়দিন পর লন্ডন চলে যাবে, এটাও নিশ্চয়ই তোমার অজানা নয়। হ্যাঁ আব্বু, আমি জানি। আমরা সবাই চাইছিলাম কালকের মধ্যেই তোমাদের বিয়ে দিতে, তোমার যদি কোনো সমস্যা না থাকে তাহলে কি আমরা বিয়ের আয়োজন শুরু করব মা? আফজাল খানের কথা শুনে চমকে উঠল কোহিনূর। তার দাদুর ইচ্ছে কি এটা তার অজানা নয়। তবে এত তাড়াতাড়ি বিয়ে? বিয়ে নিয়ে সব মেয়েদেরই কত স্বপ্ন থাকে। তারও আছে, এগুলো কি সত্যি হবে না? এত তাড়াহুড়ো করে বিয়ে দেওয়ার কি দরকার? কিন্তু বাবাকেই বা না বলবে কিভাবে? মেয়ের নীরবতা দেখে আফজাল খান আবারও মেয়ের মাথায় হাত বুলিয়ে আদুরে গলায় বললেন, কি ভাবছো মা? বাবার উপর ভরসা রাখো। আমি সব দিক ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি। বিয়েটা তো একদিন হবেই মা, এখন হলে দোষ কোথায় বলো? আমি কিছু ভাবছি না আব্বু, তুমি যে সিদ্ধান্ত নিয়েছো সেটাই হবে। মেয়ের কথায় মুচকি হেসে রুম থেকে চলে গেলেন আফজাল খান। ভাইয়ের সাথে পরামর্শ করলেন কালকেই হুজুর ডেকে আক্ত করানো হবে। কোহিনূরের বয়স এখনো 18 হয়নি, তাই আইনত বিয়েটা পরেই হবে। এই বিষয়ে এখন বাহিরের মানুষদেরকে জানানো হবে না। অনুষ্ঠান করেই সবাইকে জানানো হবে। আহিয়ানের বিয়েতে মতো না থাকলেও তেমন কিছু বলে না, কারণ তার বাবা আগে থেকেই শর্ত দিয়ে রেখেছিল। পরের দিন সকালেই বিয়ের আয়োজন করা হয়। আয়োজন বলতে কাছের কয়েকজন আত্মীয়, যার মধ্যে রয়েছেন কোহিনূরের একমাত্র ফুফু, তার ছেলে মেয়ে আর আহিয়ানের নানা বাড়ির কয়েকজন মানুষ। অবশেষে হুজুর ডেকে বিয়ে পড়ানো হলো। হুজুরের কথায় কবুল বলে দুজনের বিয়ে সম্পন্ন হয়। খুব সাদামাটা ভাবেই বিয়েটা হয়েছে। বরকনে কারোরই কোনো সাজগুজ ছিল না। বিয়ে পড়ানো শেষ হতেই কোহিনূর এবং আহিয়ান দুজনেই নিজেদের রুমে চলে যায়। আহিয়ান আর কোহিনূর চাচাতো ভাই বোন হলেও তাদের মধ্যে সম্পর্কটা তেমন ভালো নয়। আহিয়ান সব সময় বাইরে বাইরে থাকে। কোহিনূরও নিজে থেকে কারো সাথে কথা বলে না, এজন্য তাদের মধ্যে তেমন ভালো সম্পর্ক গড়ে ওঠেনি। বিয়ে যে হবে এটা তারা দুজনেই জানতো, তবে এত তাড়াতাড়ি হবে এটা জানতো না। দাদুর কথা রাখতে তাদের দুজনকে বলির পাঠা হতে হয়েছে। কোহিনূর মাত্রই বিছানায় বসেছিল তখনই কোথা থেকে হন্তদন্ত হয়ে ছুটে আসে আনা। দেখে মনে হচ্ছিল পিছনে সার কেউ তাড়া করেছে। কি হয়েছে আনা আপু, এভাবে ছুটছো কেন? কি হয়েছে মানে? তুই এখানে কি করছিস? এখানে কি করছি মানে, এটাই তো আমার রুম, আমি তো এখানেই থাকবো। বকা মেয়ে তর, যে আজকে বিয়ে হয়েছে তুই ভুলে গিয়েছিস। আজকে থেকে তুই ভাইয়ার সাথে ভাইয়ার রুমে থাকবি। চল এখন বলেই হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। আপু থামো তুমি। কি করছো এসব? আমি ওনার রুমে যাব না। প্লিজ আপু হাতটা ছাড়ো, আমি যাব না বলছি তো। আনায়া তো সোনার পাত্রী নয়, টেনেটুনে কোহিনূরকে নিয়ে গেছে আহিয়ানের রুমে। রুম থেকে বের হবার সময় বলেও এসেছে, ভাইয়া রুমে ঢুকলেই সালাম করবি। হয়তো ছাদে আছে, এক্ষুনি চলে আসবে বলেই বেরিয়ে যায় আনা। আহিয়ান রুমে নেই ভেবে কোহিনূরও নিশ্চিতে বসে আছে আর গুনগুনিয়ে গান গাইছে। আহিয়ান এইমাত্র শাওয়ার নিল, বেরিয়ে এসে কোহিনূরকে দেখতে পেয়ে জিজ্ঞেস করে, তুই এখানে কি করছিস কুহু? পুরুষালী কণ্ঠে ধ্যান ভাঙে কোহিনূরের।
চোখ তুলে সামনে তাকাতেই চক্ষুদয় কোটর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম। আহিয়ানের পরনে একটা টাওয়াল ছাড়া আর কিছুই নেই। ভেজা চুলগুলো কপালে লেপ্টে আছে। আহিয়ানের দিকে নিষ্পলক চোখে তাকিয়ে আছে কোহিনূর। আমাকে দেখা শেষ হলে যা, আমি চেঞ্জ করব। ইচ্ছে হলে দেখতে পারিস, আমার কোনো সমস্যা নেই। ছি, কি সব বলছেন, মুখে কিছুই আটকায় না আপনার। আমি এখানে আপনাকে দেখতে আসিনি। তাহলে কি করতে এসেছিলি? আমাকে আনা আপু জোর করে নিয়ে এসেছে। বুঝি বুঝি, তুই যে আমার রুমে আসার জন্য ছটফট করছিলি সেটা বলছিস না কেন? তুই তাহলে এখানে বসে তাক, আমি চেঞ্জ করে নেই। না না, আমি চলে যাচ্ছি, বলেই হনহনিয়ে রুম থেকে বেরিয়ে যায় কোহিনূর। এই লোককে বিশ্বাস নেই কি না কি করে বসবে আল্লাহই জানে। রান্নাঘরে সবার জন্য খাবার বানানো হচ্ছে। রান্নাঘর সামলোর দায়িত্বে সবসময়ই থাকেন বাড়ির ৩ বউ। আজও এর ব্যতিক্রম হয়নি। বাড়ির ৩ বউয়ের মধ্যে সম্পর্ক অনেক ভালো। নাফিজা বেগমের সাথে কোহিনূরের আম্মু আমিনা বেগমের ভালোই সম্পর্ক, সবসময় বোনের মতো থাকে। কোহিনূর রান্নাঘরে এসেছে তাদেরকে সাহায্য করার জন্য, কিন্তু নাফিজা বেগম কোনোভাবেই ছেলের বউকে কাজ করতে দিবেন না। এরই মধ্যে আনা এসে জানায় দাদুর শরীর এখন আগের থেকে ভালো, তিনি সবাইকে দেখতে চাইছেন। এক এক করে সবাই ওনার সাথে দেখা করে আসে। সবার শেষে যায় আহিয়ান আর কোহিনূর। দুজনকে একসাথে দেখেই দাদু মুচকি হাসলে হাতের ইশারায় পাশে গিয়ে বসতে বললেন। বাড়ির অন্যরা ওনাকে ভয় পেলেও আহিয়ানের সাথে সম্পর্কটা অন্যরকম। তিনি আহিয়ান আর কোহিনূরের উদ্দেশ্যে বলে উঠলেন, কেমন আছো দাদু ভাইয়েরা? ভালো আর থাকতে দিলে কোথায়? উপরে চলে যাওয়ার নাটক করে তো বিয়েটা করালে, এখন তো দেখছি ফুল এনার্জি নিয়ে ফিটফাট হয়ে বসে আছো। ব্যাপার কি, আমার বউকে পটানোর ধান্দা করছো নাকি? হা হা, তোমার সুন্দরী বউ কি আর আমাকে দেখলে পটবে দাদু ভাই? আমি ভাঙাচোরা মানুষ, কোন সময় মরে যাব ঠিক নেই। তোমার বউ বরং তোমারই থাক, সামলে রেখো। এভাবে কথা বলতে বলতে দাদু কাশতে শুরু করলেন। দাদুর অবস্থা দেখে আহিয়ান দুষ্ট হাসি দিয়ে গান গাইতে শুরু করল। কাশিতে কাশিতে বুইরার লুঙ্গি যায় খুলিয়া, কোথায় গেলা নতুন বউ পোড়ানটা যায় চলিয়া। বলতে বলতে পানির গ্লাস এগিয়ে দিল। ততক্ষণে রুমে আনায়াও এসেছে। ভাইয়ের গান শুনে মুখ টিপে হাসছে। তুমি কিন্তু গান নিয়ে ভবিষ্যৎ গড়ার কথা ভাবতে পারো ভাইয়া। অনেক সাফল্য পাবে। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। এরকম আরো হাজার হাজার গান আমি পারি, উৎসাহ পেলে আরো গাইব। তুই শুধু পাশে থাকিস। কোহিনূর চুপ করে কাঠের এক পাশে দাঁড়িয়ে আহিয়ান আর তার দাদুর কথা শুনছিল। তাদের দুজনের কথায় মাঝখানে আর কারো কথা বলার সাহস নেই। এমন এমন কথা বলবে অন্য কেউ, তাদের কথার মাঝখানে কথা বললে সেও লজ্জা পাবে। এই যেমন এখন হলো। আহিয়ানের গান শুনে দাদুর সাথে সাথে কোহিনূরও কাশতে শুরু করেছে। রাত অনেক হয়েছে, তাই যে যার মতো খাবার খেয়ে রুমে চলে যায়। আগেই মতো এখনো কোহিনূরকে আনা আহিয়ানের রুমে পাঠিয়েছে। এখন থেকে নাকি সেখানেই থাকতে হবে। কোহিনূর দরজার সামনে দাঁড়িয়ে আছে, বুঝতে পেরে আহিয়ান তাকে ভিতরে আসতে বলে। আহিয়ান খুব মনোযোগ দিয়ে ল্যাপটপে কিছু করছে। কোহিনূরকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, তুই কি সারা রাত এখানে এভাবেই দাঁড়িয়ে থাকবি? না, মানে আমি কোথায় ঘুমাবো? তুই বেডে ঘুমিয়ে পড়, আমি মেঝেতে ঘুমিয়ে পড়ব। তুই কি ভাবলি আমি এরকম বাংলা সিনেমা টাইপ ডায়লগও দিব? বলেই ভ্রু কুঁচকে তাকায় কোহিনূরের দিকে। তাহলে আমি কোথায় ঘুমাবো? কেন? বেডে কি জায়গা কম আছে? নাকি আমার পাশে থাকতে তোর অ্যালার্জি আছে? বাই এনি চান্স তুই কি এটা চাইছিস আমি তোকে আদর করে ঘুম পাড়িয়ে দেই? আহিয়ান দুষ্টুমিতে ভরা চোখে চেয়ে বলল। কোহিনূর মনে মনে ভাবছে, সকালে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম কে জানে। বিয়েটাও আমার এই ঠোঁটকাটা লোকটার সাথে হতে হলো। মুখে কিছু আটকায় না। বেশি কথা না বাড়িয়ে চুপচাপ ঘুমিয়ে পড়াই ভালো। ঘুম ভাঙলে পাশ ফিরে আহিয়ানকে দেখে হকচকিয়ে উঠে কোহিনূর। চারিদিকটা ভালো করে পর্যবেক্ষণ করে বুঝতে পারে এটা আহিয়ানের রুম। কিন্তু এই রুমে সে কি করছে? আহিয়ানের বিছানাতেই বা ঘুমিয়ে আছে কেন? ঘুমের ঘুরে হাঁটাহাঁটির অভ্যাস তো কোনো কালেই ছিল না, তাহলে আসলো কিভাবে? কোহিনূরের ভাবনায় ছেদ পড়ল দরজার ঠকঠক আওয়াজে। আনা ডাকছে। কোহিনূর তড়িঘড়ি করে উঠে গিয়ে দরজা খুলল। আনা মুচকি হেসে কোহিনূরের কাঁধে আলতু চাপড় মেরে বলল, কি গো ভাবি, ভাইয়া আসতে দিচ্ছিল না বুঝি?
কালকে তো আসতে চাইছিলি না, জোরাজোরি করে নিয়ে আসলাম। আজকে তো দেখছি ঘুমই ভাঙছে না, ব্যাপার কি কহিন? আনায়ার মুখে ভাবি ডাক শুনে মুহূর্তেই মনে পড়ে গেল কালকেই আহিয়ানের সাথে তার বিয়ে হয়েছে। ধুর, এত বড় একটা কথা ভুলে গেল কিভাবে? নিজের মাথাকেই নিজে হাতুড়ি দিয়ে পিটাতে মন চাইছে এখন। কাল কখন যে ঘুমিয়ে পড়েছিল টেরি পায়নি। কোহিনূর আবার ঘুমের গাদা, ঘুমের মধ্যে কেউ বস্তায় ভরে নদীতে ফেলে দিলেও সে বুঝতে পারবে না। কি যে বলো না আনা আপু, তেমন কিছুই নয়, আমি যে ঘুমোলে পাশে ঘূর্ণিঝড় হলেও বলতে পারি না, তুমি জানো না। একটু ঘুমিয়ে পড়েছিলাম এই আর কি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, এবার চল। আম্মু তোকে খেতে ডাকছে। তাড়াতাড়ি নিচে আয়। ভাইয়া উঠলে সে পড়ে খেয়ে নেবে। তুমি যাও, আমি এক্ষুনি চলে আসবো। কোহিনূর নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেতে আসে। কিছুক্ষণ পর খাবার টেবিলে আহিয়ানও আসে। আহিয়ান আসলে নাফিজা বেগম তাকে খেতে দেয়। কোনো দিকে না তাকিয়ে মনোযোগ দিয়ে খাবার খাচ্ছে আহিয়ান। কোহিনূর আহিয়ানের দিকে তাকিয়েই ছিল, আহিয়ান চোখ তুলে থাকাতেই দুজনের চোখাচোখি হয়ে যায়। কোহিনূর তাড়াতাড়ি চোখ নামিয়ে প্লেটের দিকে তাকায়। হাবভাব দেখে মনে হচ্ছিল বিশাল কোনো অপরাধ করে ফেলেছে। কি হলো, খাচ্ছিস না কেন? খাচ্ছি তো। বিকেলে রেডি থাকিস। আমরা ঘুরতে যাব। বাড়ির সবাই যাবে। না তুই, আমি আর আনা, নাহিদকেও আসতে বলবো। আহিয়ানের কথায় মাথা নেড়ে সম্মতি জানালো কোহিনূর। কথামতো বিকেলের দিকে সবাই ঘুরতে বেরিয়েছে। উদ্দেশ্য পার্কে যাবে। ড্রাইভিং সিটে আহিয়ান, পাশেই বসে আছে কোহিনূর। কোহিনূর আজকে শাড়ি পরেছে। এই প্রথম সে শাড়ি পরল, পরার ইচ্ছে ছিল না, আনাই জোর করে পরিয়ে দিয়েছে, সাজিয়েও দিয়েছে, কিন্তু যার জন্য এত সাজ সে একবারও ঘুরে তাকালো না, এটা নিয়ে কোহিনূর মনে মনে রাগ পুষে রেখেছে। একবার কথা বলতে আসুক, সেও ভাব দেখিয়ে কথা বলবে না। আহিয়ানের পরনে সাদা শার্ট, কালো প্যান্টের সাথে হিম করে পড়েছে। হাতে কালো ফিতার ঘড়ি, চুলগুলো এলোমেলো তবুও কত সুদর্শন লাগছে। পিছনের সিটে বসে আছে আনা আর আহিয়ানের বেস্ট ফ্রেন্ড নাহিদ। আনা একটু পর পর নাহিদের দিকে দেখছে। নাহিদ সেটা বুঝতে পারলেও তার দৃষ্টি ফোনের মধ্যেই নিবদ্ধ। নাহিদ জানে আনা তাকে পছন্দ করে। নাহিদও আনায়াকে পছন্দ করে, তবে কোনোদিন এটা বুঝতে দেয়নি। নাহিদ চায় না আহিয়ানের সাথে কোনোভাবে তার বন্ধুত্ব নষ্ট হোক, তাই কখনোই আনায়ার ভালোবাসার ডাকে সাড়া দেয়নি নাহিদ। গাড়ি থেকে নেমে সামনের দিকে হাঁটতে শুরু করে সবাই। পার্কের গেট থেকে কিছুটা এগুলেই বসার জন্য সুন্দর জায়গা আছে। চারিদিকে সারিবদ্ধ গাছপালা। গাছের পাতাগুলো বাতাসে হেলে দুলে উঠছে। আহিয়ান আর কোহিনূর পাশাপাশি হাঁটছে। আসার পর থেকে এই প্রথম আহিয়ান কোহিনূরকে লক্ষ্য করল। ফর্সা শরীরে নীল রঙের শাড়িটা যেন চকচক করছে। কোমর পর্যন্ত লম্বা চুলগুলো ছেড়ে দিয়েছে, বাতাসে বারবার চোখে মুখে এসে পড়ছে। চোখে কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক, এতেই অপূর্ব সুন্দর লাগছে। এই অপূর্ব সুন্দর রমণী তার বউ, এটা ভেবে আহিয়ান মনে মনে খুশি হচ্ছে। এই প্রথম কোহিনূর শাড়ি পরেছে, তাই শাড়ি সামলাতে হিমশিম খাচ্ছে, বারবার মনে হচ্ছে পড়ে যাবে। পার্কের ভিতরে ছবি তোলার জন্য সুন্দর ব্যবস্থা করা আছে, সেখানে গিয়ে আনা আর কোহিনূর কয়েকটা ছবি তুলে নেয়। নাহিদ আর আহিয়ান অন্যদিকে দাঁড়িয়ে কথা বলছে। আহিয়ান বারবার কোহিনূরদের তাড়া দিচ্ছে চলে যাওয়ার জন্য। এই দুই ভদ্রলোকের সাথে এসে আনা আর কোহিনূর খুবই বিরক্ত, এটাকে ঘোরাঘুরি বলে চলে না। অস্বস্তিতে কথাও বলা যাচ্ছে না। এই তো আসলো, এর মধ্যেই চলে যাবে কেন? ঘোরাঘুরি শেষ হলে সবাই মিলে রেস্টুরেন্টে যায়। খাবার দাবার খেয়ে বাসার উদ্দেশ্য রওনা দেয়। আসার পথে নাহিদকে নামিয়ে দিয়েছে আহিয়ান। এই পুরো সময়টাতে নাহিদের সাথে অনেকবার কথা বলতে চেয়েছে আনা, কিন্তু নাহিদ বারবার এড়িয়ে গেছে। আনা বুঝতে পারে না, এত ইঙ্গিত দেওয়ার পরেও কি এই মানুষটি বুঝে না আনা তাকে পছন্দ করে। আনায়ার মন খারাপ, তাই গাড়িতে একটাও কথা বলেনি। গাড়ি থেকে নেমেই সোজা নিজের রুমে চলে গেছে। আহিয়ান আর কোহিনূরও যে যার মতো চলে গেছে। কেটে গেছে বেশ কিছুদিন, তবে আহিয়ানের সাথে কোহিনূরের সম্পর্ক আগের মতোই আছে, টুকটাক কথা হয়। আহিয়ানের লন্ডন যাওয়ার সব ব্যবস্থাও হয়ে গেছে, আর 1 সপ্তাহ মতো আছে। এইদিকে হয়েছে আরেক কাণ্ড, আনায়ার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন নাফিজা বেগম। ভালো পাত্র, তাই তিনি হাতছাড়া করতে চান না, মেয়ের বিয়ে এই পাত্রের সাথেই দেবেন বলে ঠিক করেছেন। বাড়ির সবারই একই মতামত।
আনা এই বিয়েতে রাজি না হলে কিছু বলার সাহস পাচ্ছে না। মুখ বুঝে সবকিছু মেনে নিতে হচ্ছে। সে মেনে নিয়েছে, তার ভাগ্যে এটাই ছিল। পাত্র কানাডায় থাকে, বিয়ের পরে আনায়াকেও নিয়ে যাবে, 1 মাস পরেই বাড়ি আসবে, তখনই বিয়ে হবে। আহিয়ানেরও লন্ডনে যাওয়ার তারিখ এগিয়ে আসছে। এমমাত্র বোনের বিয়েতে থাকতে পারবে না বলে নিজেরও খুব খারাপ লাগছে। তবে বোনকে সান্ত্বনা দিতে ভুলেনি। এত কিছুর মধ্যে কোহিনূরের কোনো পাত্তা নেই, কারণ তার টেস্ট পরীক্ষা চলছে, পরীক্ষার রেজাল্ট কোনোভাবে খারাপ হলে ফাইনাল দিতে পারবে না। সামনেই এসএসসি এক্সাম। তাই সবকিছু ফেলে আপাতত পড়াশোনায় মনোযোগ দিয়েছে। আজকে আহিয়ানের জন্মদিন। আনা কোহিনূরকে বারবার বলে দিয়েছে ভাইয়াকে সুন্দর করে উইশও করবি, সাজগোজ করবি, প্রপোজ করতেও ভুলিস না, আর কোনোদিন কাছে পাবি তার কোনো ঠিক নেই। কোহিনূর বোবারি আহিয়ানকে পছন্দ করে, কথা না বললেও সব সময় লক্ষ্য করত। এখন তারা স্বামী স্ত্রী, প্রপোজ করতে সমস্যা কোথায়? আহিয়ানের কাছ থেকেও জেনে নেবে আহিয়ান তাকে পছন্দ করে কিনা। বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু আহিয়ানকে কখনো কোনো উপহার দেওয়া হয়নি, তাই কোহিনূর ঠিক করেছে আজ আহিয়ানের জন্মদিনে ওকে একটা সারপ্রাইজ দিবে। 12টা বাজতে কিছু সময় বাকি। আহিয়ান তার সব বন্ধুদের সাথে দেখা করে এইমাত্র বাড়ি ফিরল, হাতে কতগুলো গিফটের প্যাকেট। এগুলো তার বন্ধুরাই দিয়েছে, জন্মদিন উপলক্ষে হয়তো। আহিয়ান রুমে ঢুকে দেখতে পায় রুমের লাইট অফ করা। গিফটের প্যাকেটগুলো হাত থেকে রেখে চোখ বুলিয়ে দেখতে পায় চারিদিকে মোমবাতি ঝালানো, পুরো বিছানায় গোলাপের পাপড়ি ছড়ানো। এত কিছু করল কে? সামনে থাকাতেই একটা ছোট কেক হাতে কোহিনূরকে দেখতে পায়। পরনে লাল রঙের পাতলা জর্জেট শাড়ি, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক। পাতলা শাড়ি ভেদ করে ফর্সা পেট দৃশ্যমান। চুলগুলো খুলে রাখা, এভাবে আর কখনোই দেখেনি কোহিনূরকে। আহিয়ান অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে কোহিনূরের দিকে। রুমে এসি চালানো, তবুও আহিয়ান ঘামছে, বুকের ভিতরে ধুকপুক আওয়াজ হচ্ছে। এই সাজে কোহিনূরকে দেখে নিজেকে পাগল পাগল লাগছে আহিয়ানের। কয়েকবার শুকনো ঢোক গিলে চোখ বন্ধ করে নেয়। কোহিনূর একটু একটু করে আহিয়ানের দিকে এগিয়ে আসছে। আহিয়ানের সামনে এসে দাঁড়িয়ে জন্মদিনের শুভেচ্ছা জানায়। আহিয়ান চোখ খুলে আবার তাকায় কোহিনূরের দিকে। কোহিনূরের সুন্দর মুখশ্রী নেশা ধরিয়ে দিচ্ছে আহিয়ানকে। টেনেটুনে নিজের চোখকে অন্য দিকে ঘোরালো। কোহিনূরকে ধন্যবাদ জানিয়ে গটগট করে হেঁটে ওয়ারুমে চলে গেল। আহিয়ান ওয়াশরুম থেকে বেরোনো মাত্রই কোহিনূর আবার আহিয়ানের সামনে গিয়ে দাঁড়িল। উফ, এই মেয়ে আজকে আমাকে পাগল করে দিবে, কি চাইছে কে জানে। এভাবে খাম্বার মতো সামনে এসে দাঁড়িলি কেন? সর, আমি ঘুমাবো। কালকে সকালেই ফ্লাইট, জানিস না? জানি তো। তাহলে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? আমাকে মারার প্ল্যান করেছিস নাকি? তোর না সামনে এসএসসি এক্সাম? রাত 12টার সময় এভাবে সাজুগুজু করে পেতনি সেজে বসে আছিস? হঠাৎ করে কেউ দেখলে তো ভয় পেয়ে কাপড় ভিজিয়ে ফেলবে। আমি কাউকে দেখাতে যাব নাকি? আপনার জন্যই তো সেজেছি। এভাবে বলতে পারলেন? আহিয়ান কোহিনূরকে পাশ কাটিয়ে বেডের কাছে গেল, হাতের ঘড়িটি খুলে বেডসাইড টেবিলে রাখল। আহিয়ান ভাইয়া। কোহিনূরের ডাকে পিছনে ফিরে তাকালো আহিয়ান। কিছু বলবি? হ্যাঁ। কি বলবি তাড়াতাড়ি বল, আমি ঘুমাবো। অন্যদিকে তাকিয়ে, আপনি আমাকে ভালোবাসেন আহিয়ান ভাইয়া? কোহিনূরের প্রশ্নে চোখ গোল গোল করে তাকালো তাহিয়ান। হঠাৎ এমন প্রশ্ন শুনে কি বলবে বুঝতে পারছে না। কোহিনূর তো এমন না, এগুলো নিশ্চয়ই আনা শিখিয়েছে। কি বলছিস এসব? এগুলো তোকে আনা শিখিয়ে দিয়েছে তাই না? এসব ভুলভাল চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলে ঘুমা গিয়ে। আপনি না বললে আমি যাব না। আপনি না বললেও আমার বলতে তো কোনো দোষ নেই তাই না? দুজনেই চুপ করে আছে, একে অপরের দিকে তাকিয়ে আছে, কারোর মুখেই কোনো কথা নেই। কোহিনূর কিছুক্ষণ থেমে বলতে শুরু করে, আপনি আমাকে পছন্দ করেন কিনা আমি জানি না, আমাদের বিয়েটা আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ, আদৌ গুরুত্বপূর্ণ কিনা এটাও আমি জানি না, তবে আমি ছোটবেলা থেকেই এটা জেনে এসেছি আপনার সাথেই আমার জীবন জুড়ে আছে। তাই মনে প্রাণে আপনাকেই নিজের স্বামী রূপে কল্পনা করে এসেছি। আপনার সাথে আমার সুসম্পর্ক গভীর না হলেও আপনার উপস্থিতি আমার ভালো লাগে। আমার হৃদয়ের অসীম ভালোবাসা আপনার জন্য। আমি আপনার সাথে আমার জীবনের প্রতিটি মুহূর্ত কাটাতে চাই। আপনি কি আমাকে ভালোবাসেন আহিয়ান ভাইয়া? অনেক সময় হলো আহিয়ান চুপ করে আছে, কোহিনূরের প্রশ্নের কোনো জবাব দিচ্ছে না।
কোহিনূর বুঝতে পারে আহিয়ান তাকে ভালোবাসে না। মনের মধ্যে একটু একটু গড়ে ওঠা ভালোবাসা এক নিমিষেই শেষ হয়ে যায়। কোহিনূরের চোখের জল আর বাঁধ মানছে না। মুহূর্তেই চোখ দিয়ে দু ফোঁটা জল গড়িয়ে পড়ল। এখানে থাকলে ভালো করে কান্নাও করতে পারবে না। দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে নেয়। কান্নাকাটি করে কখন ঘুমিয়ে পড়েছে তার ঠিক নেই। এদিকে আহিয়ান আগের ন্যায় এখনো দাঁড়িয়ে আছে। তুই কি শুনতে চাইছিলিস কুহু? আমি তোকে ভালোবেসেছি, ভালোবাসি, আজীবন ভালোবেসে যাব। যতদিন আমার দেহে প্রাণ থাকবে ততদিন আমি তোকে ভালোবেসে যাব। আমার শিরোনামে তুই ছিলি, শেষ নিঃশ্বাস হয়ে তুই থাকবি। আফসোস এই কথাগুলো কোহিনূর শুনতে পেল না। আহিয়ানের বলা কথাগুলো যদি কোহিনূর শুনতে পেত তাহলে বুঝতে পারত আহিয়ান কতটা গভীরভাবে ভালোবাসে কোহিনূরকে। আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে কোহিনূরের। ঘুম ভাঙতেই মনে পড়ল আহিয়ান ভাইয়া আজকে লন্ডনে চলে যাবে, ভোরেই তার ফ্লাইট। লাফ মেরে বিছানা থেকে উঠে শাড়িটা পাল্টে একটা সুতি থ্রিপিস পরে নিচে চলে যায়। সবাইকে সদর দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। নাফিজা বেগম কান্না করছেন, কোহিনূরের আম্মু আর চাচি তাকে নানা কথা বলে সান্ত্বনা দিচ্ছেন। কোহিনূরের আর বুঝতে বাকি নেই আহিয়ান চলে গিয়েছে। কিন্তু যাওয়ার আগে একটি বারের জন্য দেখা করে গেল না। বলে যাবেই বা কেন? আহিয়ান ভাইয়া তো তাকে ভালোবাসে না। ভালোবাসলো কালকে ওভাবে ফিরিয়ে দিল কিভাবে? আহিয়ান ভাইয়া তো দাদুর কথাতে এই বিয়েটা করেছে। সে নিশ্চয়ই আমাকে পছন্দ করে না। কোহিনূরের মাথায় বারবার একটা কথাই ঘুরছে, আহিয়ান একবারও তার সাথে দেখা করল না কেন? কেন ফিরিয়ে দিল তাকে? কষ্টে কোহিনূরের বুক ফেটে যাচ্ছে। চিল্লিয়ে কান্না করতে ইচ্ছে করছে। চোখ মধ্যে পানি টলমল করছে, এই বুঝি কেঁদে দেবে। কোহিনূরকে দাঁড়িয়ে থাকতে দেখে আনা কাছে আসলো। কি রে কোহিন, তোকে এতবার ডাকলাম কোনো সাড়া দিলি না যে? আহিয়ান ভাইয়া কি চলে গেছেন আপু? হ্যাঁ, ভাইয়া তো তোকে। আনা পুরো কথাটা শেষ করার আগেই কোহিনূর দৌড়ে নিজের রুমে চলে যায়। কোহিনূর খুব চাপা স্বভাবের, অভিমানীও বটে, খুব বেশি কষ্ট না পেলে কখনোই কাঁদে না। আজকে কেন যেন কান্না আটকাতে পারছে না। দরজা বন্ধ করে কত সময় কেঁদেছে তার ঠিক নেই। কোহিনূর ঠিক করেছে আর আহিয়ানের কথা ভেবে কষ্ট পাবে না, এবার ভালো করে পড়াশোনা করবে, সামনে তার এক্সাম। পরের দিন ভোরেই ঘুম থেকে উঠেছে, আজকে অ্যালার্ম দিয়ে রেখেছিল। নামাজ পড়েই পড়তে বসেছে। পড়তে পড়তে অনেক খিদেও পেয়েছে, নিচে গিয়ে কিছু খেয়ে নেওয়া ভালো। কোহিনূর খাবারের টেবিলে বসে আছে। পাশের চেয়ারে আফজাল খান, অপর পাশের চেয়ারে আনা। কোহিনূরের আম্মু খাবার পরিবেশন করছেন। তিনি কিছুদিন ধরে কোনো বিষয় নিয়ে খুবই চিন্তিত। আফজাল খান এটা লক্ষ্য করেছেন। কয়েকবার জিজ্ঞেস করলেও কোনো উত্তর পাননি। আহিয়ান যাওয়ার পর থেকে কোহিনূর একবারও আহিয়ানের রুমে যায়নি। আহিয়ান পৌঁছানোর পরপরই বাড়িতে জানিয়েছে। কিছু সময় পর আবার ফোন দিয়ে সবার সাথে কথাও বলেছে। কোহিনূরের অভিমান বেড়ে পাহাড় সমান হয়েছে। আহিয়ানের সবার সাথে কথা বলার সময় হলেও কোহিনূরের সাথে কথা বলার সময় হয়ে ওঠেনি। এতেই কোহিনূরের অভিমান। আনা কোহিনূরকে বলেছিল আহিয়ানের রুমে কি নাকি রেখে গিয়েছে তার জন্য। কিন্তু কোহিনূর একবারও যায়নি। যাবে না বলেই ঠিক করেছে। আহিয়ান তাকে ফিরিয়ে দিয়েছে। যাওয়ার সময় দেখা করেনি, এগুলো ভাবলেই চোখ ভরে জল আসছে কোহিনূরের। আহিয়ান গিয়েছে বেশ কিছু দিনই হয়ে গেল। এদিকে কোহিনূরের টেস্ট এক্সামও শেষ। আনায়ার বিয়ের তোড়জোড় চলছে। ছেলে কানাডা থেকে এসেছে। এক সপ্তাহ পরেই আক্ত হবে। তার কিছুদিন পরে বড় করে অনুষ্ঠান করা হবে। আনায়ার এ বিয়েতে প্রথম থেকেই মতো নেই। কাউকে কিছু বলতেও পারছে না, ভিতরে ভিতরে গুমরে মরছে। রাত তখন 9টা বাজতে চলল। বাড়ির সবাই খাবার খেয়ে যে যার রুমে চলে গিয়েছে। কোহিনূরের আম্মু আমিনা বেগম সব গুজগাছ করে রুমে চলে যান। আফজাল খান কিছুদিন ধরেই লক্ষ্য করছেন তার স্ত্রী কোনো বিষয়ে অনেক চিন্তিত, বহুবার জানতে চেয়েছেন তবে কোনো উত্তর পাননি। এতদিনের বিবাহিত জীবনে কখনোই তাকে এভাবে চিন্তিত হতে দেখেননি। আমিনা বেগমের সাথে পারিবারিকভাবেই বিয়ে হয়েছিল আফজাল খানের। আমিনা বেগমের বাবার বাড়ির লোকজনেদের সাথে ওনার সম্পর্ক অতটা ভালো না। এত বছরে বিশেষ কোনো কারণ ছাড়া যাওয়া হয়নি। আমিনা বেগমের বাবার বেশিরভাগ সম্পত্তিই ওনার নামে। তাই ভাইয়েরা ওনাকে সহ্য করতে পারেন না। এই সম্পত্তির প্রতি তার কোনো লোভ নেই। তবে ভাইদেরও দেবেন না বলে ঠিক করেছেন।
আমিনা, তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? আমাকে বলতে পারো। আগে তো কখনোই তোমাকে এভাবে দেখিনি, তাই এই বিষয়টা আমাকে খুব ভাবাচ্ছে। তেমন কিছুই না, তুমি অত চিন্তা করো না। কিছু হয়েছে আমি ভালোই বুঝতে পারছি। নিজের মধ্যে কথাটি চেপে না রেখে আমাকে বলো, দুজনে মিলে না হয় এর সমাধান করব। তোমাকে কথাটা বলা হয়নি। ভাইয়া ফোন করেছিলেন। বাবার শরীর নাকি খুবই খারাপ। এটা নিয়েই আমি চিন্তিত। বুঝতে পেরেছি, একদিন গিয়ে ওনাকে দেখে আসলেই তো হয়। আমার ভাইয়েরা কেমন তা তো তোমার অজানা নয়। তারা স্বার্থের জন্য আমাকে খুন করতেও দুইবার ভাববেন না। এভাবে কিছু সময় এ বিষ নিয়ে কথা বলে তারা ঘুমিয়ে পড়লেন। সময় প্রবহমান, দিন কিভাবে চলে যায় বুঝাই যায় না। আনায়ার বিয়ের দিন ঘনিয়ে আসছে। আর মাত্র 2 দিন বাকি। কাছের আত্মীয় ব্যতীত কাউকে জানানো হয়নি। অনুষ্ঠানের সময় সবাইকে জানানো হবে। আজকে বাড়ির সবাই মিলে কেনাকাটা করতে গিয়েছে। বাড়িতে শ্বশুরের দেখাশোনা করার জন্য আমিনা বেগম থেকে গিয়েছেন। আনোয়ার খান এবং আফজাল খান সবসময়ই ব্যবসার কাজে ব্যস্ত থাকেন। সবাই কেনাকাটা শেষ করে হাসি মুখে বাড়িতে আসে। তবে এই হাসি খুশি কিছু মুহূর্তেই বিলীন হয়ে যায়। বাড়িতে আমিনা বেগমকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাপের বাড়ির লোকেদের সাথে সম্পর্ক ভালো না হলেও সেখানে যেতে পারে ভেবে আফজাল খান ওনার খোঁজ নিতে সেখানেও যান, তবে তারা জানায় তিনি সেখানে যাননি। একদিকে আনায়ার বিয়ে, অন্যদিকে বাড়ির মেজ বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়ির সবার মুখেই চিন্তার চাপ স্পষ্ট। অনেক খোঁজাখুঁজির পরেও যখন আমিনা বেগমকে পাওয়া গেল না, তখন সবাই হাল ছেড়ে দেয়। ক্লান্ত শরীর নিয়ে রুমে প্রবেশ করে আফজাল খান। তিনি ভেবেই পাচ্ছেন না, এত দিনের সংসার জীবনে তো আমিনা কখনোই এমন করেনি, তাহলে হঠাৎ কোথায় চলে গেল। আর কিছু ভাবতে পারছেন না তিনি। ঘুমানোর জন্য বালিশ টান দিতেই একটা কামের দেখা মিলল। আশ্চর্যের সহিত কামটি হাতে তুলে নেন। কাম খুলে চিঠিটা চোখের সামনে মেলে ধরতেই কিছু মুহূর্তের জন্য থমকে যায় আফজাল খানের পুরো পৃথিবী। চিঠিতে এমনটাই লেখা ছিল। আমিনা বেগম নিজের ইচ্ছায় বাড়ি ছেড়েছেন। তার এই একগুঁয়ে জীবন আর ভালো লাগছে না। নিজেকে চার দেয়ালের মধ্যে বন্দি মনে হয়। তিনি এমন জীবন কখনোই চাননি, তাই নিজের ইচ্ছায় এ বাড়ি ছেড়েছেন। চিঠিটি পড়ে আফজান খান পাথর বনে গিয়েছেন। তিনি বিশ্বাসই করতে পারছেন না তার স্ত্রী এমন একটা কাণ্ড করেছে। কিন্তু চিঠিতে যে আমিনা বেগমেরই হাতের লেখা, এটা বুঝতে সমস্যা হয়নি আফজাল খানের। বাড়ির লোকজন পুলিশের কাছে যেতে চাইছিলেন, যে নিজে থেকে লুকিয়ে থাকে তাকে খুঁজে পাওয়া সম্ভব নয়, সবাইতে থামাতে বাধ্য হয়ে সবকিছু খুলে বলেন আফজাল খান। পুরো বিষয়টি তিনি লুকিয়ে রাখবেন বলে ভেবেছিলেন। লোক জানাজানি হলে এটা তার মেয়ের জীবনেও প্রভাব ফেলবে। কিন্তু হাজার চেষ্টা করেও বিষয়টা লুকিয়ে রাখতে পারেননি আফজাল খান, বাধ্য হয়েই কথাটি সবাইকে বলে দিতে হয়েছিল। খান বাড়ির মেজ বউ বাড়ি থেকে পালিয়ে গেছে, এই কথা পাঁচকান হতে বেশি সময় লাগে না। পোড়া প্রতিবেশীরা নানা ধরনের কথা বলছেন। আফজাল খান পড়েছেন সমস্যায়, তার চোখের সামনে সব ঝাপসা লাগছে। আনায়ার শ্বশুর বাড়ির লোকজন এগুলো জানতে পারলে তারা আনায়ার সাথে তাদের ছেলের বিয়ে ভেঙে দেয়। এত আয়োজন কেনাকাটার পর বিয়ে ভেঙে গেছে। আশেপাশের প্রতিবেশী আর অনেক আত্মীয়রা এই বিয়ের বিষয়ে জানেন। কেউই অপমান করতে ছাড়েননি, এমনকি ছেলের বাড়ির লোকেরাও অনেক কটু কথা শুনিয়ে গেছে। নাফিজা বেগম ক্ষেপে আছেন কোহিনূরের আম্মুর উপরের, সব রাগ ঝাড়ছেন কোহিনূরের উপর। কোহিনূরও আর চুপ থাকতে পারছে না, নাফিজা বেগমের কথার উত্তর দিয়ে ফেলছে। এতেই বেঁধেছে বিপত্তি। বসার ঘরে তখন সবাই উপস্থিত ছিল। এই মেয়ের মায়ের জন্য আমার মেয়ের জীবনটা শেষ হতে বসেছে। এই বয়সে কার সাথে ভেগে গেছে আল্লাহই জানেন। আমার আম্মু কারোর সাথে ভেগে যায়নি, বড় আম্মু। না জেনে কিছু বলবেন না দয়া করে। চুপ কর বিয়াদব মেয়ে, মুখে মুখে তর্ক করবি না। তর মায়ের জন্য আমার মেয়েটার আজকে বিয়ে ভেঙে গেল। পাড়া প্রতিবেশীরা ছি ছি করছে, এই বাড়ির সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে তরমা। এত বড় মেয়ে রেখে কোন নাগরের হাত ধরে চলে গেছে কে জানে। চুপ করো তুমি বড় আম্মু, অনেক বলেছ। আমাকে তখন থেকে এসব কথা শুনিয়ে যাচ্ছ। আমার এখানে কি দোষ? নাফিজা বেগমের তিক্ত কথা নিতে পারছে না কোহিনূর। সকাল থেকে খালি পেটে আছে। চিন্তায় চিন্তায় অস্থির হয়ে উঠেছে। মায়ের টেনশনে খাবার গলা দিয়ে নামেনি। আর দাঁড়িয়ে থাকার শক্তিটুকুও অবশিষ্ট নেই।
কোহিনূর মাটিতে লুটিয়ে পড়ার আগেই আফজাল খান মেয়েকে ধরে নিলেন। বাড়ির সবাই চিন্তিত হয়ে ছুটে আসলো। শুধু নাফিজা বেগম ছাড়া, মায়ের করা ভুলের জন্য একদিনেই কোহিনূর নাফিজা বেগমের চোখের বিষ হয়ে গেছে। আফজাল খান মেয়েকে সোফায় শোয়ালেন। আনা দৌড়ে গিয়ে পানি নিয়ে এসেছে, কোহিনূরের চোখে মুখে পানি দিয়ে বার আর ডেকে যাচ্ছে। নাফিজা বেগম আনায়াকে টেনে তুললেন। কি করছো আম্মু? দেখতে পাচ্ছ না কোহিন অজ্ঞান হয়ে গেছে? ওর মুখে পানি ছিটানো দরকার। তোমাকে এই মেয়ের এত সেবা করতে হবে না। এই মেয়ের মায়ের জন্য আজকে মানুষ আমাদের এত কথা শোনাচ্ছে। তোমার বিয়ে দিব কিভাবে ভেবে দেখেছো? চুপ করবে আম্মু, কি সব আজে বাজে কথা বলছো? তুমি ভুলে যেও না কোহিন আহিয়ান ভাইয়ার বউ। এই মেয়েকে আমি আমার ছেলের বউ হিসেবে কখনোই মানব না। মা যেমন ভেগে গেছে মেয়েও ভাগবে না, তা কি বলা যায়? দেখো বিয়ে কোনো আকাম করেছে হয়তো, না হলে এভাবে অজ্ঞান হবে কেন? এত সময় চুপ থাকলেও আফজাল খান এখন আর চুপ থাকতে পারলেন না। তার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। নিজের মেয়ের সম্পর্কে এত বড় অপবাদ কেই বা সহ্য করবে? চুপ করুন ভাবি, অনেক বলেছেন। আমি মানছি আমার স্ত্রী ভুল করেছে, এখানে আমার মেয়ের কোনো দোষ নেই। ওর বিয়েটা বাড়ির সবার সম্মতিতে হয়েছিল, আপনি এভাবে বলতে পারেন না। আমার মেয়েকে এত বড় অপবাদ দেওয়ার আগে আপনার মনে রাখা উচিত সে আপনার ছেলের বউ। আমি এত কিছু জানি না মেজো ভাই, আপনার বউ আমার মেয়ের এত বড় ক্ষতি করেছে। আমার ছেলের জীবনটা ধ্বংস হোক, আমি এটা চাই না। ওদের এখনো আইনত বিয়ে হয়নি। আর আহিয়ানও এই বিয়েতে রাজি ছিল না। আহিয়ান কোনো ছোট বাচ্চা নয়, ভাবি যে তার সম্মতি ছাড়া বিয়ে করানো হবে। কোহিনূরের জ্ঞান ফিরেছে, নাফিজা বেগমের বলা শেষ কথাটা স্পষ্টই শুনতে পেয়েছে। কিন্তু কোনো প্রতিউত্তর করেনি। আহিয়ানের প্রতি জমানো অভিমান যেন আরো বেড়ে গিয়েছে। আহিয়ান যাওয়ার পর আনা অনেকবার কোহিনূরকে আহিয়ানের রুমে যেতে বলেছে। যাওয়ার আগে নাকি কোহিনূরের জন্য কিছু রেখে গিয়েছে, এতে মনে মনে খুশিই হয়েছিল কোহিনূর। তবে রুমে গিয়ে দেখা হয়নি, মনের মধ্যে জন্ম নেওয়া সেই ভালো লাগাটুকুও এখন বিলীন হয়ে গেছে। কোহিনূর এখন বুঝতে পারছে আহিয়ান কোনোদিনও তাকে পছন্দ করত না। কিছুদিন যেতেই আনোয়ার খানের বাবা হঠাৎ হার্ট অ্যাটাক করেন। 3 ভাই মিলে ওনাকে হসপিটালে নিয়ে যান। ডাক্তার জানায় তিনি প্যারালাইজড হয়ে গেছেন। কোনোদিন ঠিক হবেন বলা যাচ্ছে না। আদৌ ঠিক হবেন কি না জানা নেই। এখানেও নাফিজা বেগম কোহিনূরকে কথা শোনাতে ভুলেননি। পাড়া প্রতিবেশীদের অপমান সহ্য করতে না পেরেই এমন হয়েছে। এটা কোহিনূরের আম্মুর জন্য হয়েছে। কিন্তু নাফিজা বেগম উঠতে বসতে কোহিনূরকে কথা শোনাচ্ছেন। কোহিনূর বুঝে পায় না একটা মানুষ কিভাবে এত পরিবর্তন হতে পারে। এখানে তো তার কোনো দোষই নেই। রাত 8টা বাজতে চলল, বাহিরে বাতাস দিচ্ছে, মনে হচ্ছে একটু পরেই বৃষ্টি হবে। কোহিনূর বসে আছে সামনে আফজাল খান। আফজাল খান লক্ষ্য করেছেন মেয়ে তার অনেক শুকিয়ে গেছে। চোখের নিচে কালো দাগ পড়েছে। আগের প্রাণোজ্জ্বল সেই হাসিটা এখন আর দেখা যায় না। আগের থেকেও অনেকটাই গম্ভীর হয়ে গেছে। আফজাল খান মেয়ের মাথায় হাত বুলিয়ে আদুরে গলায় জিজ্ঞেস করলেন, কিছু বলবে মা? হঠাৎ আমার রুমে এলে যে? আমি তো তোমার সাথে গিয়ে দেখা করে আসতাম। আমি তোমাকে কিছু বলতে চাই আব্বু। কি বলবে বলো? আম্মু কোথায় আছে আমি জানি না। কেন গিয়েছেন এটাও জানি না, তবে আমি জানি আম্মু কোনো ভুল করবেন না। বড় আম্মু আমাকে পছন্দ করেন, ওনার তিক্ত কথাবার্তা আমি নিতে পারছি না আব্বু। আমি এখান থেকে চলে যেতে চাই। স্ত্রী কোনো ভুল করবেন না এটা আফজাল খানও বিশ্বাস করেন। তবে চিঠির লেখাটা যে তার স্ত্রীর এটা তাকে খুবই ভাবাচ্ছে। হঠাৎ আমিনা বেগম কেন এমন করলেন? স্ত্রীর সাথে কাটানো সময়গুলোর কথা মনে পড়লেই কষ্টে ভিতর ভারী হয়ে আসে আফজাল খানের। নিজেকে সামলে তিনি মেয়েকে বললেন, এটা তোমার বাড়ি আম্মু, তুমি এখান থেকে চলে যাবে কেন? আমি এখানে থাকলে সমস্যা বাড়বে বই কমবে না আব্বু। বাড়িতে কিছু হলেই তার দোষ আমাকে দেওয়া হয়। উঠতে বসতে এত অপমান আমি আর নিতে পারছি না আব্বু। তুমি আমাকে হোস্টেলে রেখে আসো। আমি আর এখানে থাকতে চাই না। কিছুক্ষণ থেমে কোহিনূর আবার বলল, আমি আরেকটা কথা বলতে চাই আব্বু। বলো মা, কি বলবে? আহিয়ান ভাইয়ার সাথে আমার বিয়েটা আমি ভেঙে দিতে চাইছি আব্বু। আমাদের যেহেতু আইনত বিয়ে হয়নি, ডিভোর্স হওয়ারও ঝামেলা নেই। ওনার এই বিয়েতে সম্মতি ছিল না, তাই এই বিয়েটার কোনো মানে নেই।
মেয়ের কথা চুপ করে শুনলেন আফজাল খান। মাথা নেড়ে বুঝালেন, সময় আসলে দেখা যাবে, এখন এগুলো নিয়ে চিন্তা না করতে। মেয়ের সাথে অনেকক্ষণ কথা বলে আফজাল খান ঠিক করলেন, কোহিনূরের এসএসসি এক্সামের আগে পর্যন্ত ওনার বোনের বাড়িতেই থাকবে। রেজাল্ট পেয়ে গেলে কোনো একটা ভালো কলেজে ভর্তি করে সেখানের হোস্টেলেই রেখে আসবেন। এ বিষয়ে আনোয়ার খানের সাথে কথা বললে তিনি প্রথমে না করেন, তবে আফজাল বুঝানোর পর তিনিও সম্মতি দেন। এখানে থাকলে কোহিনূর কোনো ভাবেই ভালো থাকবে না। নাফিজা বেগম কোহিনূরকে সহ্যই করতে পারেন না, এটা ভেবেই সিদ্ধান্ত নেওয়া হয় কোহিনূর এখন থেকে হোস্টেলেই থাকবে, কিছুদিন পরে না হয় আসবে। যেমনটা ভাবা হয়েছিল তেমনটাই হয়েছে। কোহিনূরের রেজাল্ট দেওয়া হলে আফজাল খান মেয়ের কথা মতো তাকে ভালো একটা কলেজে ভর্তি করে দেন। সেখানকার হোস্টেলে কথা বলে রেখে আসেন। নিজের ভিতরে হাজারো কষ্ট থাকলেও মেয়েকে তা বুঝতে দেন না আফজাল খান। কিছুদিন পরপরই দেখা করতে যান, প্রতি মাসে নিয়ম করে টাকাও পাঠান। সেই থেকে কোহিনূরের হোস্টেলে থাকা শুরু। এত বছরে একটাও বন্ধুবান্ধব না থাকলেও এখানে এসে মিতুকে পেয়েছে সে। বর্তমান দরজার ঠক ঠক আওয়াজে ধ্যান ভাঙে কোহিনূরের। মিতু আর কোহিনূর দুজনেই দরজার দিকে তাকায়। আনা দরজার সামনে দাঁড়িয়ে আছে, মুখে লেগে আছে তার মিষ্টি হাসি। ভিতরে আসবো কোহিন? ওমা, জিজ্ঞেস করছো কেন আনা আপু? তোমাদের বাড়ি, তোমাদের ঘর, আমি তো মেহমান। তোমার ভাইয়ের বিয়ে খেতে আসলাম, আমাকে জিজ্ঞেস করতে হয় বুঝি? এভাবে বলছিস যে এটা তো তর বাড়ি। তাচ্ছিল্য ভরা হাসি দিয়ে বলল কোহিনূর, ঠিকই বলেছ আনা আপু, বাড়ি থাকতেও আমি কেমন সন্ন্যাসী হয়ে ঘুরছি। আনা বুঝতে পারে না কোহিনূরের কথাবার্তা। মেয়েটা ছোটবেলা থেকেই খুব অভিমানী, চাপা স্বভাবের, সবার কাছে নিজেকে প্রকাশ করে না। এখন যেন আরো গম্ভীর হয়ে গিয়েছে, প্রয়োজন ছাড়া কথা বলতে চায় না, নীরবতাই যেন একমাত্র সঙ্গী কোহিনূরের। তর হেয়ালি রাখো, এবার চল মিতুকে নিয়ে ছাদে যাবি আমার সাথে। ছাদে কি হচ্ছে? রাতের গায়ে হলুদটা এখনই সেরে ফেলবে নাকি? কোহিনূর বাহিরে কঠিন দেখালেও ভিতরে ভিতরে জ্বলছে, এটা আনা ভালোই বুঝতে পারছে। মুচকি হাসি দিয়ে বলল, আরে হো না, ভাইয়ার বন্ধুরা আর আমাদের সব কাজিন ছাদে আড্ডা দিচ্ছে, তোদেরকেও নিয়ে যেতে বলল। আমার ওসব ভালো লাগে না আপু, তুমি যাও, আমি এখানেই ভালো আছি। এদিকে আড্ডা হচ্ছে শুনেই মিতুর ভিতরে ছটফটানি শুরু হয়েছে। যেভাবেই হোক কোহিনকে নিয়ে যেতে হবে। এসে থেকে মনে হচ্ছে জেলখানায় বন্দি কয়েদি। কোহিনটাও হয়েছে তেমন, একা একা বসে থাকবে তবুও বাহিরে যাবে না। মিতু আর আনা এক প্রকার টেনেটুনেই কোহিনূরকে নিয়ে ছাদে গেল। আহিয়ানের বন্ধুরা আর ফুফাতো ভাই বোনেরা মিলে আড্ডা দিচ্ছে। সবাই কিছু নিয়ে খুব হাসাহাসি করছে। কোহিনূর আসতেই ছাদের সবার দৃষ্টি তার দিকে। সবাইকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কোহিনূরের কেমন অস্বস্তি হচ্ছে। একটা মুচকি হাসি দিয়ে এক পাশে গিয়ে দাঁড়ালো, সাথে মিতুও গেল। আহিয়ানের তিনটা বন্ধু এসেছে, নাহিদ, রোহি আর অয়ন। তারা কোহিনূরকে ভালোভাবেই চিনে। কোহিনূরও তাদের চিনে। আনা সবার জন্য চা নিয়ে এসেছে। সবাইকে এক এক করে চা দিয়ে নাহিদের কাছে যায়। আনা নাহিদকে এখনো পছন্দ করে, তবে আগের মতো পাগলামি করে না। নাহিদ অবাক হয়, মেয়েটা এত পরিবর্তন হলো কিভাবে? আগে তো এমন ছিল না। নাহিদ আনায়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। এদিকে আনা এত সময় ধরে চায়ের কাপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, সেদিকে নাহিদের কোনো খেয়াল নেই। অয়ন নাহিদকে হালকা ধাক্কা দিয়ে বলে, কি গো নাহিদ কাকু, আজকে কি দেখে দেখেই দিন পার করে দিবে নাকি? তর মুখ নামক মেশিনটা বন্ধ রাখো, বলেই আনায়ার হাত থেকে চায়ের কাপটি নিল নাহিদ। তুমি তাকিয়ে থাকলে কিচ্ছু হয় না, আমি বললেই দোষ, তাই না? যত দোষ সব অয়ন ঘোষ। তুই চুপ করবি শয়তান, তর মুখে কিছুই আটকায় না। আহিয়ান এসব শুনলে আমাকে গুলি করে মারবে। আমি সেই শুভ কাজই করে দেব। বিয়ে তো করবি না? 40 শাক খাওয়া, অনেকদিন হলো ভালো খাবার খাই না। অয়নের সাথে রহিও বলে উঠল, হ্যাঁ 40 সার মেনুতে দয়া করে বিরিয়ানি রাখিস ভাই। বিয়ে করলে তো আরো ভালো খাবার খাইতাম। এত কিছু লাগবে না, বিরিয়ানি হলেই চলবে। নাহিদ ভাবছে, এরা কি তার বন্ধু না কসাই? দরকার পড়লে জবাই করতেও দুবার ভাববে না। আনায়াকে পছন্দ করে এটা আহিয়ানকে বলে দেবে, এই ব্যালকমেইল করে কত কিছু খেয়েছে তার হিসাব নেই। রোহি ফোনে তার বয়ফ্রেন্ড এর সাথে কথা বলছে।
এইদিকে নাহিদেরও আনা আছে। অয়ন বেচারা কষ্টে আছে, শুধু এসব দেখে যাচ্ছে। অয়ন মাটিতে হাত পা ছড়িয়ে গালে হাত দিয়ে বসে পড়ল। হতাশ হয়ে বলতে লাগলো, সবারই বউ আছে, প্রেমিকা আছে, আমার পুরা কপালে কিচ্ছুই নাই। কাজীরাও সব ট্যাবলেট ক্যাপসুল, নইলে কোনোদিন বিয়ে করে বসে থাকতাম। অয়ন আকাশের পানে তাকিয়ে আছে, এমন হাবভাব মনে হচ্ছে কালকেই বিয়ে করেছিল, আজকে বউ অন্য কারো সাথে পালিয়ে গেছে। মিতু ফোন টিপতে টিপতে রুমে যাচ্ছে, অয়নের পায়ের সাথে হোঁচট খেয়ে সেখানেই চিৎ ফটাং। হাতের ফোনটার গ্লাস ভেঙে গিয়েছে। অয়ন এখনো দেবদাস মার্কা চেহারা বানিয়ে আগের মতোই বসে আছে। তার জন্য একজন পড়ে গিয়েছে, এদিকে কোনো খেয়ালই নেই। মিতু রেগেমেগে অয়নকে বলল, এই লোক, এখানে এভাবে বস্তার মতো বসে আছেন কেন? আপনার জন্য আমি পড়ে গেলাম, দেখতে পাচ্ছেন না? ওমা, তুমি পড়ে গেছো, তাতে আমি কি করব? আপনার জন্যই তো আমি পড়ে গেলাম। আমি কি তোমাকে বলেছিলাম পড়ে যাও? একদম বাজে কথা বলবেন না। আপনি এভাবে আটার বস্তার মতো বসে না থাকলে আমি পড়তাম না। চুপ করো ঝগড়াটে মেয়ে মানুষ। তুমি এদিকে আসলে কেন? আমি কি তোমাকে দাওয়াত করেছিলাম আমার পায়ের সাথে এসে হোঁচট খেয়ে পড়ে যাওয়ার জন্য? ঝগড়াটে আমি না আপনি। আপনাকে আমি দেখে নিব। সময় থাকতে দেখে নাও। আমি সেলিব্রিটি হয়ে গেলে আবার তোমার মতো ঝগড়ুটে মাইয়াদের পাত্তা দিমু না। এদের ঝগড়া এইবার মারামারিতে রূপ নিবে বুঝতে পেরে কোহিনূর এসে মিতুকে বুঝিয়ে নিয়ে যায়। নাহিদ আর রহিও অয়নকে থামায়। মিতু এখনো বিড়বিড় করে অয়নকে শখানেক গালি দিয়ে ফেলেছে। মিতু আর অয়নের কাণ্ড দেখে কোহিনূর না চাইতেও হাসি আটকে রাখতে পারল না, আয়না প্রথম থেকেই এসব দেখে হাসছে। অন্যদিকে কোহিনূরের সুন্দর হাসির দিকে তাকিয়ে আছে একজোড়া চোখ। গভীরভাবে পর্যবেক্ষণ করছে প্রেয়সীকে। কতদিন পর কোহিনূরের সুন্দর মুখের পাগল করা হাসি দেখছে আহিয়ান। পরনে কালো রঙের একটা থ্রি পিস। ফর্সা শরীরে কালো রংটা ভালোই মানিয়েছে। মাথার ঘোমটা টানা, বাড়ির বউদের মতো লাগছে। ছোট কোহিনূর আজ অনেকটাই বড় হয়ে গিয়েছে। ছাদে এত সময় সবাই উপস্থিত থাকলেও আহিয়ান ছিল না, এখনই আসলো। অয়ন, নাহিদ, রহি আহিয়ানের সামনে গিয়ে দাঁড়ালো। কি ব্যাপার রোমিও? দূর থেকেই কি দেখে যাবে? রহির সাথে তাল মিলিয়ে অয়নও বলে, কাছে যাওয়ার সুযোগ ফেলে তো কাছে গিয়ে দেখবে। আমার তো একেবারেই নেই, আহিয়ানের থেকেও নাই। তর জন্য আমার খুব মায়া হয় মামা। আহিয়ান ভ্রু কুঁচকে তাকায় অনয়ন দিকে। তার চলছে জীবন মরণ অবস্থা, এদিকে এরা মজা করছে। অয়ন চুপ করে যায়। আহিয়ান এমনিতে ভালো রাগলে সব ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। আহিয়ানদের বন্ধুমহলে অয়নই বেশি মজা করে। নাহিদ জন্মগত ভালো মানুষের পদবি লাগিয়ে ঘুরছে। রহিকে কম বেশি সবকিছুতেই পাওয়া যায়। বন্ধুদের উদ্দেশ্যে আহিয়ান বলে, তোদেরকে কি করতে হবে মনে আছে তো? আহিয়ানের কথায় তিনজনই একসাথে উত্তর দেয়, ভুলে গেলে চলবে নাকি? অয়ন হতাশ হয়ে বলে, মামা তোমরা কোন দিনের জন্য আমার বন্ধু হইলা? আমার একটা হেললে করে দেনা, প্রেম, বিয়ে, সংসার, বাচ্চা পয়দা করার যুদ্ধে আমি এক ধাপ পিছিয়ে পড়লাম। অয়নের কথায় রহি বলে, তর কপালে এসব ভালো জিনিস নেই। তর কপালে বউ জুটবে না শয়তান। আমার কাছ থেকে 500 টাকা নিয়েছিলি, এখনো ফেরত দিসনি। তোকে আমি অভিশাপ দিলাম, তর কপালে রানু মণ্ডল জুটবে। অয়ন কাদো কাদো মুখ বানিয়ে ছট করে বসে রহির পা দুটো জড়িয়ে ধরে। এমন অভিশাপ দিস না মা, তর 500 টাকা সুধে নিলাম, 5 লাখ টাকা বানিয়ে ফিরতো দিব। অয়নের উদ্ভট কাজ দেখে উপস্থিত সবাই হেসে ফেলে। রাতে আহিয়ানের গায়ে হলুদ, বাড়িতে মেহমান আসতে শুরু করেছে। খান বাড়ির বড় ছেলের বিয়ে বলে কথা, মেহমান তো আসবেই। এই বিয়েতে সবথেকে বেশি খুশি নাফিজা বেগমি, নিজের হাতে সব কিছুর তদারকি করছেন। মিথিলাদের বাড়ি আহিহায়নের বাড়ির পাশেই, তাই গায়ে হলুদের অনুষ্ঠান এখানেই হবে। ছাদটা ফুল দিয়ে সাজানো হয়েছে, সাথে লাইটিংও করা হয়েছে। বরকনের বসার জন্য সুন্দর জায়গার ব্যবস্থা করা হয়েছে। এত এত আয়োজন দেখে কোহিনূরের দম বন্ধ লাগছে। ইচ্ছে করছে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যেতে। কিন্তু যাবে না, যত যাই হোক সবার সামনে নিজেকে শক্ত রাখতে হবে। আহিয়ান তো তাকে ভালোবাসে না। তাই আহিয়ানের কার সাথে বিয়ে হলো না হলো এতেও কোহিনূরের কিছু যায় আসে না। বারবার নিজেকে এগুলো বলেই বুঝাচ্ছে। কিন্তু বুকের ভিতর যে কষ্ট হচ্ছে, মনে হচ্ছে খুব কাছের কেউ দূরে সরে যাচ্ছে।
জীবনের প্রথম ভালোবাসা তার চোখের সামনে অন্য কারো হয়ে যাবে, এটা দেখবে কিভাবে? কোহিনূরের মনের অবস্থা মিতু ভালোভাবেই বুঝতে পারছে। কহিন, তর যদি এখানে ভালো না লাগে তাহলে আমরা চলে যাব। তুই এভাবে কষ্ট পাচ্ছিস, আমি এটা আর দেখতে পারছি না। কোথায় কষ্ট পাচ্ছি, আমি তো ভালোই আছি মিতু। তুই আমাকে নিয়ে একটু বেশিই ভাবিস। ঠিক বলছিস তো কহিন। তর চোখ মুখ বলে দিচ্ছে তুই ভালো নেই। সারা দুনিয়াকে তুই ভুল বুঝাতে পারবি, আমাকে পারবি না। এবার আর কোহিনূর নিজের কান্না আটকে রাখতে পারল না, সবার সামনে শক্ত থাকলেও মিতুর কাছে কখনোই থাকতে পারে না। দিন শেষে মিতুকেই নিজের সকল দুঃখ কষ্টের কথাগুলো বলে শান্তি পায় কোহিনূর। এই মানুষটি তার বড্ড কাছের। একটুখানি কষ্ট পেলেই কিভাবে যেন বুঝে যায়। কোহিনূরের মন পড়তে পারে মিতু। কোহিনূর মিতুকে জড়িয়ে কান্না করছে। মিতুও কোহিনূরকে সান্ত্বনা দিচ্ছে। দরজার আড়ালে দাঁড়িয়ে কেউ অনেকক্ষণ ধরেই শুনছে দুই বান্ধবীর কথোপকথন। কোহিনূরের রুমের পরেই আহিয়ানের রুম। রুমে ঢোকার সময়ই কোহিনূরকে দেখে পা থেমে যায়। না চাইতেও সব কথা শুনে ফেলে। প্রেয়সীর অভিমান বুঝতে পারে আহিয়ান। সে ভুল করেছে, বিরাট বড় ভুল করেছে। সেদিন কোহিনূরের প্রশ্নের উত্তর দিলে আজ এত কিছু হতো না। গায়ে হলুদের অনুষ্ঠান চলছে। আহিয়ান না চাইতেও তার মায়ের কথায় মিথিলার পাশে গিয়ে বসেছে। আহিয়ানকে দেখেই মিথিলা আহিয়ানের কাছ ঘেঁষে বসে। আহিয়ান সরে গিয়ে ভ্রু কুঁচকে তাকায় মিথিলার দিকে। এই বল্টু মেয়ে একদম আমার কাছে আসবে না বলে দিলাম। আমার থেকে দূরত্ব বজায় রাখবে। আহিয়ানের কথায় চোখ গোল গোল হয়ে যায় মিথিলার। আহিয়ান বাচাল, মুখের উপরে সব কথার জবাব দিয়ে দেয় এটা সে শুনেছে। মানছি আমি একটু মোটা, তাই বলে এভাবে বল্টু বলে অপমান করবে? আপনি আমাকে বল্টু বললেন কেন? আমি দেখতে অতটাও খারাপ নই। তুমি তো বল্টুই, তোমার জন্য নাটের ব্যবস্থা করে দিব। আমার দিকে একদম নজর দিবে না। কিসব বলছেন? কালকেই তো আমাদের বিয়ে। আমার কি এইটুকু অধিকার নেই? একটু কাছে এসেই তো বসেছি, এভাবে বলছেন কেন? নিজের নামের পাশে আরিয়ান খানের ট্যাগ লাগানো অত সহজ নয় অবুঝ বালিকা। হঠাৎ করেই লোডশেডিং হয়। লোডশেডিং হয়েছে প্রায় 10 মিনিট হতো চলল। বাড়ি ভর্তি মেহমান, সবাই হইচই করছে। নাফিজা বেগম নিচেই ছিলেন, ছাদে সবাই চিল্লাচিল্লি করছে শুনে হাতে লাইট নিয়ে তিনিও গেলেন। কোনোদিনও তো এভাবে কারেন্ট যায় না, আজকে এই অনুষ্ঠানের মাঝে হঠাৎ কারেন্ট চলে গেল, বিষয়টা খুব ভাবাচ্ছে নাফিজা বেগমকে। ছেলের উপর ওনার কোনো বিশ্বাস নেই। বিয়ে আটকানোর জন্য কখন কি করে বসবে এই ভেবে অনেক চিন্তায় আছেন তিনি। 10 মিনিটের মাথায় কারেন্ট চলে এসেছে। তত সময়ে নাফিজা বেগমও ছাদে চলে এসেছেন। সবকিছুই ঠিকঠাক আছে, কিন্তু আহিয়ানের পাশে মিথিলা নেই। আহিয়ান ভাবলেশহীনভাবে পায়ের উপর পা তুলে বসে ফোন ঘাঁটছে। আহিয়ানের পাশে মিথিলাকে না দেখতে পেয়ে পুরো বিয়ে বাড়িয়ে হইচই পড়ে গেছে। সবাই বলাবলি করছে কনে হঠাৎ কোথায় উধাও হয়ে গেল। আহিয়ানের কারোর কথায় কোনো ভ্রুক্ষেপ নেই। সে নিজের মতো ফোন ঘাঁটতে ব্যস্ত। নাফিজা বেগম রেগেমেগে আহিয়ানের কাছে আসলেন। তার ছেলেই যে কিছু ঘটিয়েছে এ বিষয়ে বুঝতে বাকি নেই নাফিজা বেগমের। আহিয়ান, মিথিলা কোথায়? তুই কি করেছিস মেয়েটার সাথে? আমি কি করব মা, আমি কিছুই করিনি। ফোনের দিকে দৃষ্টি রেখেই বলল আহিয়ান। তুই যে কোনো অঘটন ঘটিয়েছিস আমি ভালোই বুঝতে পারছি। মিথিলা কোথায় আমাকে বল। ওর বাড়ির লোকের কাছে আমি জবাব দিব। আমাকে যেখানে দেখে গিয়েছিলে এসে তো সেখানেই পেয়েছ। তাহলে আমি কিভাবে কিছু করব মা? আমার সাথে তো আর জিন ভূত নেই যে মিথিলাকে নিয়ে উড়ে যাবে। নাফিজা বেগম ভেবে দেখলেন আহিয়ানের কথাটিই সত্যি। তাহলে মিথিলা গেল কোথায়? নাফিজা বেগম খুবই চিন্তিত। সমানে পায়চারি করে যাচ্ছেন। তার মাথায় ঘুরপাক খাচ্ছে এত মানুষের মধ্যে মিথিলা গেল কোথায়? এদিকে রহিয়া রানা কোহিনূরকে সাজাচ্ছে। মিতু পাশেই দাঁড়িয়ে দেখছে। কোহিনূর বুঝে পাচ্ছে না তাকে এভাবে সাজানো হচ্ছে কেন। এরা কি করতে চাইছে মাথায় ঢুকছে না কোহিনূরের। আনা আপু, তোমরা আমাকে এভাবে সাজাচ্ছ কেন? নতুন করে কারো সাথে বিয়ে দিবে নাকি? আরে ভাইয়ার হলুদ হচ্ছে, তুই সাজবি না? আমরাও তো সেজেছি। তোকে এভাবে দেখলে লোকজনেরা কি বলবে? বিয়ে তো তোমার ভাইয়ের সাথে মিথিলার। আমাকে এভাবে সাজানোর দরকার নেই। মানুষ আমাকে দেখবে না।
বেশি সাজলে দেখা যাবে তোমার ভাই তার তার হবু বউ রেখে আমার দিকে বজর দিল। তখন কি করবে আনা আপু? নজর দিবে বলেই তো সাজাচ্ছি রে কহিন, আনা বিড়বিড় করে বলল কথাটি। কোহিনূরদের থাকার জন্য আলাদা একটি ঘর আছে। এতদিন সেখানে পুরনো জিনিসপত্র ছিল, তবে আহিয়ানের বিয়ে হবে তাই মেহমানদের থাকার জন্য ঘরটি পরিষ্কার করা হয়েছে। এখন দেখলে কেউ বুঝবেই না এতদিন এই ঘরটি অবহেলা অযত্নে পড়েছিল। আনা আর রুহি কোহিনূরকে নিয়ে সেই ঘরটিতেই এসেছে। এখানে নিয়ে আসতেও কত কিছু বলতে হয়েছে তার হিসেব নেই। সাথে মিতু আছে। কোহিনূর খুবই অবাক হচ্ছে, আনা আর রোহির কাজে এমন ভাবে ট্রিট করছে মনে হচ্ছে কোহিনূর নতুন কনে আজকেই তার বিয়ে হতে চলেছে। রুমে ঢুকতেই অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছায় কোহিনূর। এখানে তার আবু, ফুফি, চাচারা সহ বাড়ির সবাই উপস্থিত নেই, কেবল নাফিজা বেগমি। কোহিনূরের মাথায় কিছুই ঢুকছে না, বিয়ে বাড়িতে এত মেহমান আর বাড়ির লোক সবাই এখানে। নাহিদ আর অয়ন একপাশে দাঁড়িয়ে আছে, তাদের পাশেই সোফায় বসে আছে চল্লিশার্ধ এক লোক, সামনে তার কাগজপত্র রাখা। দেখে বুঝাই যাচ্ছে উকিল হবে। কোহিনূর অবাকের সহিত জিজ্ঞেস করল, এখানে কি হচ্ছে আমি কি জানতে পারি? আমাকেই বা এখানে নিয়ে আসা হলো কেন? কোহিনূরের কথার রেশ টেনে আহিয়ান জবাব দিল, এখানে আমাদের বিয়ে হবে। বিয়ের কনে উপস্থিত না থাকলে বিয়ে হবে কিভাবে শুনি? কোহিনূর মাথা ঘুরিয়ে থাকালো। বাকিদের দৃষ্টিও তখন দরজার সামনে দাঁড়িয়ে থাকা আহিয়ানের দিকে। আহিয়ানের পরনে খয়েরি রঙের পাঞ্জাবি, হাতাটা ফোল্ড করা, চুলগুলো এলোমেলো। আহিয়ান কোহিনূরের সামনে এসে দাঁড়ালো। কোহিনূরের দুই হাত নিজের হাতের মুঠোয় নিল। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। পুরো ঘরেই পিনপতন নীরবতা বিরাজ করছে। এতগুলো মানুষ, তবে কারোর মুখেই কোনো কথা নেই। আমাদের অসম্পূর্ণ বিয়েটা আজ সম্পূর্ণ হবে কুহু। আমাদের একটা ছোট্ট সংসার হবে। তোর প্রত্যেকটা স্বপ্নকে আমি বাস্তবে রূপ দিব। তোকে দেওয়া কষ্টগুলো আমি আমার ভালোবাসা দিয়ে পুষিয়ে দিব। সব ঝড় ঝাপটায় আমি তোর হাত এভাবেই শক্ত করে ধরে রাখব। আমায় বিয়ে করবি কুহু। আমাকে ফিরিয়ে দিস না। আহিয়ানের প্রতিটি কথা কোহিনূরের কানে বাজছে। এটাই তো চেয়েছিল, কতদিন অপেক্ষা করেছে এই কথাগুলো শোনার জন্য। কিন্তু শেষের কথাটায় নিমিষেই সব ভালোলাগা শেষ হয়ে গিয়েছে। কোহিনূরও একদিন এভাবেই তার ভালোবাসার কথা ব্যক্ত করেছিল। আহিয়ান তো সেদিন তাকে গ্রহণ করেনি, ফিরিয়ে দিয়েছিল। কোহিনূর এক ঝটকায় নিজের হাতটা আহিয়ানের থেকে ছাড়িয়ে নেয়। রাগে চোখ মুখ লাল হয়ে গেছে। আমাকে কি সবাই খেলার পুতুল পেয়েছে? এভাবে সং সাজিয়ে এখানে নিয়ে এসে নাটক করা হচ্ছে। আব্বু চাচ্চু, তোমরা ওনার এসব খামখেয়ালিপোনাকে সাপোর্ট করছো। মেয়ে রেগে গেছে বুঝতে পেরে আফজাল খান মেয়ের কাছে যান। মাথায় হাত রেখে বলেন, আমরা বুঝে শুনেই এসব করছি। আমরা সবাই মিলেই এই সিদ্ধান্ত নিয়েছি। তুমি আরেকবার বাবার উপর ভরসা করে দেখো, মা ঠকবে না। আগেও বিশ্বাস করেছিলাম আব্বু ঠকিনি বলছো। তোমারা বারবার আমার হয়ে নিজেরা সিদ্ধান্ত নিবে, এটা কিভাবে হয় আব্বু? আমি তো বড় হয়েছি। একবার যে ভুল করেছি সেটা আর দ্বিতীয়বার করব না। কোহিনূর রুম থেকে বেরিয়ে যায়, পিছন পিছন আহিয়ানো যায়। মিতু যেতে চাইলে আনা আর রোহি তাকে আটকায়, বুঝিয়ে বলে এখন তাদেরকে একা কথা বলতে দেওয়া উচিত। বাকিরাও এটা ভেবে আর বাহিরে যায় না। আনোয়ার খান অনেক চিন্তিত, সাথে আফজাল খানও। মেয়ে তার অনেক অভিমানী, কতবার বলেছে এই বিয়েটা ভাঙতে চায়। আহিয়ানের প্রতি এতটাই অভিমান যে এতদিনে একবার আহিয়ানের নামটিও মুখে নেয়নি। আহিয়ান কি ওকে মানাতে পারবে? আহিয়ান কোহিনূরকে ডাকছে, কিন্তু কোহিনূর সে ডাকে সাড়া না দিয়ে নিজের মতোই হেঁটে যাচ্ছে। এভাবে ডাকলে কোহিনূর শুনবে না, এটা ভেবে আহিয়ান গিয়ে কোহিনূরের সামনে দাঁড়ায়। আজকেও ভার্সিটির সামনের ঘটনাটার পুনরাবৃত্তি হলো। কোহিনূর পড়ে যেতে নিলেই আহিয়ান কোহিনূরকে ধরে ফেলে, মিশিয়ে নেয় নিজের প্রশস্ত বুকের সাথে। কোহিনূর এক মুহূর্তও দেরি না করে দূরে সরে যায় আহিয়ানের থেকে। এমনিতেই রেগে আছে, তার মধ্যে আবার এসব, রক্তচক্ষু নিয়ে তাকায় আহিয়ানের দিকে। বারবার এমনভাবে সামনে চলে আসেন কেন? চোখে দেখতে পান না নাকি ইচ্ছে করেই এমন করেন? তুই বারবার আমার থেকে এভাবে পালিয়ে যাস কেন? আহিয়ানের কথায় যেন হাসি পেল কোহিনূরের। পালিয়ে তো আপনি গেছিলেন আহিয়ান ভাইয়া। আমাকে ফিরিয়ে দিয়েছিলেন। এতগুলো বছরে একবারও আমার খোঁজ নিয়েছেন? কোহিনূর নামের কেউ আপনার জীবনে আছে, এটা কি আদৌ আপনার মনে ছিল?
আমাকে ভালোবেসে একবার কাছে টেনে দেখতেন। আমি সারাটা জীবন আপনার জন্য অপেক্ষা করে যেতাম। এই কথাগুলো মনে মনে বললেও মুখে বলেনি কোহিনূর নিজের শক্ত খোলস ছেড়ে এত সহজে বেরোবে না সে। কোহিনূর চলে যাওয়ার জন্য পা বাড়ায়, কিছু দূর যেতেই আহিয়ানের কথায় পা থেমে যায় তার। ঘুরে তাকায় আহিয়ানের দিকে। কাউকে মন থেকে ভালোবাসলে তার জন্য অপেক্ষা করতে হয় কুহ। অনিশ্চিত অপেক্ষার কি কোনো মানে আছে আহিয়ান ভাইয়া? এত তাড়াতাড়ি ভুলে গেলি কিভাবে? ভুলিনি তো। মনেও তো রাখিসনি। আহিয়ানের কথায় কোহিনূর তার দিকে এগিয়ে আসে, মুচকি হাসি দিয়ে বলে, জীবন ফুরিয়ে যাবে, মন বহুবার বদলাবে, গন্তব্য নির্দিষ্ট হবে, আদৌ কি আপনাকে ভুলা যাবে? ভুলিসনি তবে? ভুলার কি উপায় আছে? এত ম্যাচিউরড কথাবার্তা শিখলি কিভাবে? শিখিনি তো, পরিস্থিতি শিখতে বাধ্য করেছে। আমাকে আরেকটা সুযোগ দিবি কুহ। কথা দিচ্ছি মরে যাওয়ার আগে পর্যন্ত আমি তোর হাত ছাড়ব না। আমি যখন চেয়েছিলাম তখন আপনি আমার হাত ধরেননি, এখন এসবের কোনো প্রয়োজন নেই আহিয়ান ভাইয়া। আপনি আপনার মতো ভালো থাকুন। আহিয়ান আর কোহিনূরের কথার মধ্যেই আনা ভিতর থেকে ছুটে আসে। আনায়াকে এভাবে আসতে দেখে চিন্তিত হয়ে জিজ্ঞেস করে কোহিনূর, কি হয়েছে আনা আপু, এমন করছো কেন? তুই তাড়াতাড়ি ভিতরে চল কোহিন। চাচুর হঠাৎ করেই খুব শরীর খারাপ হচ্ছে। আমার মনে হচ্ছে সিরিয়াস কিছু। তুই তাড়াতাড়ি আয়। বাবার শরীর খারাপ করছে এটা শুনে কোহিনূরের হাত পা ঠান্ডা হয়ে গেছে। মা কোথায় আছে কি করছে কিছুই জানে না। এই পৃথিবীতে আপন বলতে কোহিনূরের বাবাই আছে। তার কিছু হলে কি নিয়ে বাঁচবে সে? কোহিনূর আর আনা আফজাল খানের কাছে আসে, সাথে আহিয়ানো। বাবার শরীর খারাপ করছে এটা শুনে কোহিনূরের হাত পা ঠান্ডা হয়ে গেছে। মা কোথায় আছে কি করছে কিছুই জানে না। এই পৃথিবীতে আপন বলতে কোহিনূরের বাবাই আছে। তার কিছু হলে কি নিয়ে বাঁচবে সে? কোহিনূর আর আনা আফজাল খানের কাছে আসে, সাথে আহিয়ানো। আফজাল খান আধশোয়া অবস্থায় বুকে দিয়ে আছেন। পাশেই আনোয়ার খান। কোহিনূর গিয়ে তার বাবার পাশে বসে। আব্বু কি হয়েছে তোমার, কোথায় কষ্ট হচ্ছে আমাকে বলো। আমি ঠিক আছি মা। তুমি ঠিক নেই আব্বু, তোমাকে আমি এক্ষুনি হাসপাতালে নিয়ে যাব। হাসপাতালে নিতে হবে না মা। আমার কথা শুনো। তুমি আহিয়ানের সাথে বিয়েতে রাজি হয়ে যাও। তুমি সুখে আছো দেখলে আমি মরেও শান্তি পাবো মা। এসব কি বলছো আব্বু, তোমার কিছুই হবে না, আমি আছি তো। আহিয়ান আফজাল খানকে চোখ দিয়ে ইশারা করল। আফজাল খানও আহিয়ানকে আশ্বাস দিলেন তার কাজটি হয়ে যাবে। আফজাল খান মেয়ের হাত ধরলেন, তাকে বুঝাচ্ছেন, কিন্তু কোহিনূরের বুঝার কোনো নামই নেই। সে যেন পণ করেছে, কোনোভাবেই আহিয়ানের সাথে বিয়ে করবে না। আনা আর বাকিরা কোহিনূরকে বারবার বলছে রাজি হয়ে যেতে। কোহিনূর যেন দিশেহারা হয়ে গেছে, কি করবে কি বলবে কিছুই বুঝতে পারছে না। অবশেষে টানা 30 মিনিট সবাই মিলে বুঝানোর পর কোহিনূর বিয়েতে রাজি হয়ে যায়। কোহিনূর ভেবে চিন্তে এই সিদ্ধান্ত নিয়েছে, আহিয়ানকে সে এত তাড়াতাড়ি ক্ষমা করবে না। আহিয়ানের প্রতি অভিমান এক ফোঁটাও কমেনি। এদিকে আহিয়ানের খুশি দেখে কে মনে হচ্ছে আকাশের চাঁদ হাতে পেয়েছে। মুখ থেকে হাসি সরছেই না। বিয়ে তো আগেই হয়েছিল, এখন শুধু রেজিস্ট্রিটা হবে। আহিয়ান আর কোহিনূর পাশাপাশি বসে আছে। আহিয়ান একটু পর পর কোহিনূরের দিকে তাকাচ্ছে। কোহিনূর আজ মেরুন কালারের শাড়ি পরেছে। মুখে হালকা মেকআপ। অপূর্ব লাগছে তাকে, আহিয়ান যেন চোখ সরাতে পারছে না। আহিয়ান বউকে দেখতে এতটাই ব্যস্ত, তার পাশে যে বাবা চাচারা আছে সেদিকেও খেয়াল নেই। আহিয়ানের বন্ধুরা একপাশে দাঁড়িয়ে আছে। অয়ন খুবই হতাশ, চারিদিকে এত এত কাপলদের মাঝে নিজেকে পচা বেগুন মনে হচ্ছে। আজকে একটা বউ থাকলে আমিও এভাবে তাকিয়ে থাকতাম রে রোহি। তুই বউ পাবি না। বারবার এভাবে বলবি না রোহি। তুই হলি কুফা, কোনোভাবে যদি তর বদদোয়া লেগে যায়। আমাকে বউহীন জীবন কাটাতে হবে। তুই আমাকে কুফা বলবি না বলে দিলাম। তোকে বউ ছাড়াই জীবন কাটাতে হবে। অভিশাপ দিলুম। এভাবে বলিস না মা, তর পায়ে পড়ি। বউ ছাড়া জীবন মরুভূমিতে পানি ছাড়া বেঁচে থাকার মতন। অয়ন আর রোহির বকবকানিতে নাহিদের কান জ্বালা ফালা হয়ে গেছে। এরা একবার কথা বলতে শুরু করলে থামতে চায় না। নাহিদ অয়ন আর রোহিকে কথা বন্ধ করতে বলে বিরক্তি নিয়ে অন্য দিকে তাকায়। নাহিদের দিকে আনা আগে থেকেই তাকিয়ে ছিল, নাহিদ তাকাতেই দুজনের চোখাচোখি হয়ে যায়।
নাহিদ চোখ নামিয়ে নেয়, একটু পরে আবারও তাকালে দেখতে পায় আনা আগের মতোই তাকিয়ে আছে নাহিদের দিকে। নাহিদকে এভাবে আনায়ার দিকে তাকিয়ে থাকতে দেখে রোহি আর অয়ন দুজনেই একসাথে গান ধরল। পরে না চোখের পলক, আহা কি তোমার রূপের ঝলক, এইটুকু বলতেই নাহিদ রাগী চোখে তাকায় রোহি আর অয়নের দিকে। হু হু, তুমি তাকাই থাকলে কিচ্ছু হয় না, আমরা কইলেই দোষ। কেউ ভালো মানুষের কদর করে না রে অয়ন। চল আমরা যাই। আফজাল খান দুই ভাইয়ের সাথে বলছেন। তিন ভাই মিলে কোনো বিষয় নিয়ে হাসাহাসি করছেন। কোহিনূর এত সময় একটা জিনিস খেয়াল করল। ম্যারেজ রেজিস্ট্রি পেপারে সাইন করা মাত্রই তার বাবা কেমন সুস্থ হয়ে গেছে। এই বিষয়টি খুবই ভাবাচ্ছে কোহিনূরকে। তাহলে কি তার বাবা ইচ্ছে করেই এগুলো করলো যাতে কোহিনূর বিয়েতে রাজি হয়? তবে এই উদ্ভট চিন্তা আসবেই বা কার মাথায়? বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে সবাই। এক এক করে সকলেই ভিতরে প্রবেশ করলে। আহিয়ানের বন্ধুরা, আনা, মিতু সবাই গেছে আহিয়ানের রুমে বাসর ঘরের কাঠ সাজাতে। অয়ন গিয়ে এই মাত্র বাজার থেকে তরতাজা ফুল নিয়ে এসেছে। আনোয়ার খান ঘামছেন, বউ তার ক্ষেপে আছে, আজকে বাড়িতে লঙ্কাকাণ্ড হবে তা নাফিজা বেগমের চেহারা দেখেই বোঝা যাচ্ছে। বাড়ির সব মেহমান এক এক করে বেরিয়ে গেছে, যাওয়ার সময় নানা ধরনের কটু কথা শোনাতে ভুলেনি কেউই। নাফিজা বেগম তেমন কোনো প্রতিক্রিয়া করলেন না। সবাইকে অবাক করে দিয়ে নিজের রুমে চলে গেলেন। একটু পরেই ব্যাগ হাতে বেরিয়ে আসলেন। আনোয়ার খান উদ্বিগ্ন হয়ে ছুটে গেলেন বউয়ের কাছে। নাফিজা, তুমি ব্যাগপত্র নিয়ে কোথায় ছুটলে? এ বাড়িতে আমার কথার কোনো দাম নেই। আমি এখানে আর এক মুহূর্তও থাকব না। আহিয়ান এসে নাফিজা বেগমের পাশে দাঁড়ায়। হাত থেকে ব্যাগটা নিয়ে বলে, মা এটা ভালো সিদ্ধান্ত, তুমি কয়েকদিন গিয়ে মামা বাড়িতে থেকে আসো কেমন? তোমার মন ভালো হয়ে গেলে আমি নিজ দায়িত্বে তোমাকে বাবার কাছে ফিরিয়ে দিব। তুমি চিন্তা করো না আনা, আর আমি আছি, বাবাকে দেখে রাখবো। ছেলের কথা শুনে হতভম্ব হয়ে যান আনোয়ার খান। নাফিজা বেগম রেগে গেলেন। আহিয়ানের হাত থেকে এক ঝটকায় ব্যাগটা নিয়ে নিলেন। তোমাকে আর আমার এত বড় উপকার করতে হবে না। তুমি গিয়ে দেখো তোমার বউয়ের কি লাগবে না লাগবে। আমাকে নিয়ে তোমার অত না ভাবলেও চলবে। বলেই হনহনিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন নাফিজা বেগম। আনোয়ার খান মাথায় হাত দিয়ে বসে পড়লেন। ছেলে তার আগুনে ঘি ডালার মতো কাজ করেছে। আহিয়ান গিয়ে বাবাকে সান্ত্বনা দিল। বাবা তুমি চিন্তা করো না, আম্মু চলে গেলে আমি তোমাকে সুন্দর দেখে আরেকটা বউ এনে দিব। চুপ করো তুমি বেয়াদব ছেলে। বাবার সাথে কেউ এভাবে কথা বলে? ওমা, তোমার সারা জীবন পড়ে আছে, বউ ছাড়া চলবে কিভাবে? আমি ভেবেছিলাম বুড়ো হলেও আমার মেয়েকে তোমার হাতে তুলে দিব। কিন্তু বুড়ো ছেলের সাথে বিয়ে দিয়ে নিজের মেয়ের এত বড় সর্বনাশ করতে পারবো না। আমি তোমাকে বউ খুঁজে দিব আব্বু, তবুও চিন্তা করে নিজের মাথার চুল পাকিও না। ছেলের কথায় চোখ পাকিয়ে তাকালেন আনোয়ার খান। এমন ছেলে জন্ম দিয়েছেন, নিজের বাবাকেও লজ্জা দিতে ছাড়ে না। নাফিজা বেগমও তার উপরে রাগ করে চলে গেলেন, এই বয়সে এসব মানা যায়? এই ছেলেকে তার বিশ্বাস নেই, এই তো একটু আগে তার সুস্থ সবল ভাইকে হার্টের রোগী বানিয়ে ছাড়ল। যার কিনা কোনোকালেও হার্টের কোনো অসুখ ছিল না, সে এই ছেলের কথায় কি সুন্দর নাটক করে নিজের মেয়েকে বিয়েতে রাজি করালো। তুমি এখান থেকে যাবে না, এই বয়সে আমার হাতের মার খাবে। আরে হো সোনা ছেলে, আমার রাগ করে না। আমি তো এমনিতেই চলে যাচ্ছিলাম, তোমার বৌমা আবার অপেক্ষা করবে। ছেলের সাথে কথা বলে পেরে উঠবেন না ভেবে আনোয়ার খান নিজেই উঠে চলে গেলেন। এদিকে কাঠ সাজানো নিয়ে অয়ন আর মিতুর মধ্যে ঝামেলা লেগেছে। অয়ন বলছে তার কথা মতো সাজানো হবে। মিতু এতে দ্বিমত পোষণ করছে। মিতুর মতে অয়নের কথা মতো কাঠ সাজালে এটাকে বাসর ঘরের কাঠ মনে হবে না, বাচ্চাদের অন্নপ্রাশনে কাঠ মনে হবে। শুনো শাবানা, আমি যেভাবে যা বলছি সেভাবেই হবে। আমার নাম মিতু, একদম ও সব আজেবাজে নামে ডাকবেন না বলে দিলাম। শাবানার মতো সারাক্ষণ কাদো কাদো মুখ করে রাখলে শাবানা না বলে কি পরিমনি বলবো? আপনার আমাকে কোনো নামেই ডাকতে হবে না। কান খুলে শুনে রাখুন, আমার নাম মিতু, এই নামে না ডাকতে পারলে অন্য নামেও ডাকার দরকার নেই। কান খুলতে পারো না? পরে যদি লাগাতে না পারি, শুনেছি আমি তোমার নাম ভূতু। বললামতো মিতু। মিতু রেগে গেছে, তার এত সুন্দর নামের শ্রাদ্ধ করে দিচ্ছে এই লোক। এই দুইজনকে নিয়ে নাহিদ আর রহি পড়েছে মহাবিপদে।
এমন ঝগড়া শুরু করেছে রক্তারক্তি হয়ে যাবে। একজন বুনো উল তো আরেকজন বাঘা তেঁতুল। কারোর থেকে কেউ কম যায় না। রোহি এবার খুবই বিরক্ত। তোমরা কি থামবে? এখানে যে কারণে আসলাম সেটাই তো হলো না। অয়ন, তুই মিতুর থেকে 3 ফিট দূরত্ব বজায় রেখে চলবি। রোহির কথায় নাহিদও সহমত জানালো। হ্যাঁ, রোহি ঠিকই বলেছে। পরে দেখা যাবে আহিয়ানের বাসর ঘর সাজাতে এসে তোমাদেরকে নিয়ে হাসপাতালে দৌড়াতে হবে। তোমরা যা শুরু করেছো এখানে রক্তারক্তি কাণ্ড হয়ে যাবে বলে মনে হচ্ছে। নাহিদ আর রোহির কথায় দুজনেই আপাতত চুপ করে গেছে। আনা কোহিনূরের রুমে এত সময় ধরে বসে আছে। আজকে কোহিনূরকে যেভাবেই হোক তার ভাইয়ের রুমে নিয়ে যাবে। এই গুরু দায়িত্ব আহিয়ানি দিয়েছে আনায়াকে, এই কাজ না করতে পারলে তার চাকরি থাকবে না। যেভাবেই হোক আজ কোহিনূরকে নিয়ে যেতে হবে। কিন্তু কোহিনূর যাবেই না, পাথর হয়ে বসে আছে, কেউ আজ তাকে এই জায়গা থেকে নড়াতে পারবে না। কোহিন লক্ষ্মী বোনটি আমার। আমার কথা শুন, ভাইয়ার সাথে সব ঝামেলা মিটমাট করে নে। পারবো না আনা আপু। তোমরা আমাকে এত সময় পুতুলের মতো নাচিয়েছ। যা বলেছ তাই করেছি, এখন আর পারবো না, দয়া করে আর কিছু করতে বলো না। তোমাকে বারবার না করতে আমার খারাপ লাগে। আর কোনোদিন কিছু বলবো না, এইবারের মতো চলে আয়। গেলে কি হবে শুনি? কিছুই হবে না, এটা নিয়ম। নতুন বউ স্বামীর ঘরে না থাকলে এতে খারাপ হয়। বিয়ে তো আর আজকে হয়নি আনা আপু। আর এসব অযৌক্তিক কথা তুমি আমাকে নিয়ে যাওয়ার জন্য বলছো এটা আমি ভালোভাবেই জানি। কহিন, এমন করছিস কেন বলতো? তুই আমার সাথে এখন ভাইয়ার রুমে না গেলে আমি আর কখনোই তোর সাথে কথা বলবো না বলে দিলাম। আমি যাব না আনা আপু। তুমি চলে যাও। আমাকে তুই নিজের বোন ভাবলে এভাবে বলতে পারতি কহিন। কোহিনূর নিজের অজান্তেই আনায়াকে কষ্ট দিয়ে ফেলেছে। এটা ভেবে খুবই খারাপ লাগছে তার। আনা তার নিজের বোনের থেকে কম কিসের? ঠিক আছে আনা আপু, আমি যাচ্ছি, তুমি কষ্ট পেও না। কোহিনূর যেতে রাজি হয়েছে এতে আনা মহা খুশি। ইচ্ছে করেই কোহিনূরকে এভাবে বলেছে। না হলে যে মেয়ে সারাদিন এভাবেই এখানে বসে থাকতো। আনা কোহিনূরকে একটা সাদা জামদানি শাড়ি পরিয়েছে। শাড়িটা আহিয়ানি আনায়াকে দিয়েছিল কোহিনূরকে পরানোর জন্য। বারবার এভাবে সাজগুজ করতে কোহিনূরের খুবই বিরক্ত লাগছে, কিন্তু আনায়াকে কিছু বলাও যাবে না। বললেই সে এক বুক কষ্ট নিয়ে কান্না করে দিবে। কোহিনূরকে নিয়ে আনা আহিয়ানের রুমে আসে। আহিয়ানের বন্ধুরা আর মিতু সেখানেই ছিল। সবাই মিলে গল্প শুরু করে দিয়েছে, এদিকে মিতুর সাথে অয়নের সবকিছুতে একটা না একটা ঝামেলা লেগে যায়। আহিয়ান এতক্ষণ হলো দরজার সামনে দাঁড়িয়ে আছে। এদের যাওয়ার কোনো নামই নেই। না, আর এভাবে দাঁড়িয়ে থাকলে চলবে না, এদেরকে না তাড়ালে সারা রাত এখানে দাঁড়িয়েই কাটাতে হবে। তোমরা কি আজকে এই রুমে থাকবে বলে ঠিক করেছো? আহিয়ানের কথায় অয়ন আর রোহি হেসে উত্তর দিল। হ্যাঁ, থাকলে মন্দ হয় না, আমরা তো এটাই ভেবেছিলাম, তবে সাহস করে বলতে পারছিলাম না। তুই যখন বলে দিয়েছিস আমরা আজকে এখানেই থাকবো। আজকে জম বাবাজি আসলেও আমাদের এখান থেকে তাড়াতে পারবে না রোহি। এদেরকে ভালোভাবে বুঝিয়ে লাভ নেই। আহিয়ান নাহিদকে চোখ দিয়ে ইশারা দিল। নাহিদই একমাত্র ভালো মানুষ। নাহিদ বুঝতে পারে আহিয়ান কি বলতে চাইছে। নাহিদ অনেক কষ্ট করে সব কয়টাকে রুম থেকে বের করেছে। কোহিনূর ফুল দিয়ে সাজানো বিছানার মধ্যে বসে আছে। আহিয়ান একটু একটু করে এগিয়ে কোহিনূরের কাছে যায়। তখনই চোখ যায় জানালায় লাগানো বড় পর্দার কাছে। দুটো পা দেখা যাচ্ছে, এই পা দুটো যে অয়নের এতে কোনো সন্দেহ নেই আহিয়ানের। আহিয়ান ভ্রু কুঁচকে তাকিয়ে আছে সেদিকে। অয়ন ধরা পড়ে গেছে বুঝতে পেরে নিজে থেকেই বেরিয়ে আসে। এভাবে রাক্ষসের মতো তাকিয়ে আছিস কেন? আমি তো তোকে অল দ্য বেস্ট জানাতে এসেছিলাম। জানানো হয়ে গেছে। এবার যেতে পারিস। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। তুই দরজাটা বন্ধ করতে ভুলিস না যেন আমি আবার ফুলের গন্ধে চলে আসতে পারি। অয়ন চলে গেলে আহিয়ান দরজাটা বন্ধ করে কোহিনূরের কাছে আসে। সাদা জামদানি শাড়িতে কোহিনূরকে সদ্য ফোটা ফুলের মতোই লাগছে। আহিয়ান কোহিনূরের অতি নিকটে এসে নিষ্প্রভ কণ্ঠে বলে, কুহু, তোকে আজ সদ্য ফুটে ওঠা স্নিগ্ধ সাদা গোলাপের মতো লাগছে। আহিয়ান হাত বাড়িয়ে কোহিনূরের গাল স্পর্শ করতে যায়। কোহিনূর এক ঝটকায় আহিয়ানের হাত সরিয়ে দেয়। সেই ফুলের সুবাস আপনাকে নিতে হবে না। একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না। আপনি গিয়ে সোফায় ঘুমাবেন।
বলেই বিছানা থেকে একটা বালিশ নিয়ে ছুঁড়ে মারে আহিয়ানের দিকে। আহিয়ানের মুখটা তখন দেখার মতো ছিল। এত কাঠখড় পুড়িয়ে বিয়ে করলো, এখন কিনা বউ রেখে সোফায় ঘুমাতে হবে। এটা কি মানা যায়? এমন করিস না বউ, আল্লাহ তোকে পাপ দিবেন। এতে যদি আল্লাহ পাপ দেন তাই সই। তবু আপনার সাথে এক বিছানায় ঘুমাবো না। আপনি সোফায় ঘুমাবেন, না হলে আমি এক্ষুনি এই রুম থেকে বেরিয়ে যাব। ঠিক আছে, যেতে হবে না, আমি সোফাতেই ঘুমাচ্ছি। আহিয়ান গিয়ে সোফায় শুয়ে পড়ল। এত বড় শরীর নিয়ে এই ছোট সোফায় ঘুমাতে খুবই অস্বস্তি হচ্ছে, কিন্তু কিছু করার নেই। একটু পর পর এমনভাবে দীর্ঘশ্বাস ছাড়ছে, মনে হচ্ছে বুকের ভিতর তার জমানো কত কষ্ট। কিছু সময় পর পর চিল্লিয়ে চিল্লিয়ে এক একটা কথা বলে নিজের মনের দুঃখ প্রকাশ করছে। ভেবেছিলাম বিয়ে করে দিনরাত শুধু বউয়ের চুমু খাবো, নাতিপুতির মুখ দেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করব। তা আর হলো না, যে অবস্থা, বাচ্চা কাচ্চার মুখ দেখতে পারবো কিনা সন্দেহ। আহিয়ানের বকবকানিতে কোহিনূরের কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম। এত জোরে মানুষ কথা বলে, বিছানায় ঘুমাতে দেইনি বলে কি প্রতিশোধ নিচ্ছে? কোহিনূর বিছানা থেকে উঠে ছাদে যাওয়ার উদ্দেশ্য পা বাড়ায়। এই আধপাগলের সাথে থাকলে সে নিজেও পাগল হবে, তার থেকে বরং আকাশের তারা গুণা ভালো। দরজা খুলতেই চোখ দুটো গোল গোল হয়ে যায় কোহিনূরের। এক এক করে ঠিক 5 জন তার পায়ের সামনে পড়েছে। কারো পড়ে যাওয়ার শব্দ শুনে আহিয়ানও আসে। আহিয়ান আর কোহিনূর হা করে একে অপরের দিকে একবার তাকাচ্ছে তো আরেকবার বাকি 5 জনের দিকে তাকাচ্ছে। নাহিদ বেচারা পড়েছে লজ্জায়, পাগলদের সাথে থেকে নিজেও পাগল বনে গিয়েছে। কোন আক্কেলে অয়ন আর রোহির কথা শুনতে গেছিল সেটা নিয়ে এখন আফসোস করছে। অয়ন ছিল সবার আগে, তাই বাকি 4 জন তার উপরেই পড়েছে। এত ভারী ভারী শরীরের ভরে অয়ন আলু বর্তা হয়ে গেছে। আহিয়ান প্রচণ্ড রেগে গেছে। বউ তাকে পাত্তা দিল না, এদিকে এরা তার পিছু ছাড়ছে না। তোদেরকে মেরে আমি 4 মাসের জেল কাটবো, ঘরে বসেও তোদের জন্য শান্তি নেই, দরজায় কান পাততে চলে এসেছিস। আমি কিছু জানি না ভাই এইসব, অয়ন আর রোহির কাজ নাহিদ। তোর লজ্জা করে না রে? নাহিদ সিং ভেঙে বাছুরের দলে নাম লিখিয়েছিস। তরো এদেরকে বাছুর মনে হয়? আহিয়ান একবার ধরলে মেরে তক্তা বানিয়ে দেবে এই ভেবে অয়ন আর রোহি দিয়েছে এক দৌড়, তাদেরকে আর পায় কে? আনা আর মিতু মাথা নিচু করে চলে গেছে, এদের পাল্লায় পড়ে ভালো মানুষ নাহিদ ভুলে এসব করে ফেলেছে। আহিয়ান আর কোহিনূরকে সরি বলে সেও এখান থেকে চলে যায়। সকালে সবাই খাবার খেতে টেবিলে বসেছে, কোহিনূর অনেকদিন পর সবার সাথে একই টেবিলে বসে খাবার খাচ্ছে। কোহিনূরের ছোট চাচি খাবার পরিবেশন করছেন, আনায়াও হাতে হাতে সব এগিয়ে দিচ্ছে। এতদিন নাফিজা বেগমি এসব করতেন, আজকে একা হাতে সব কাজ করতে তার খুবই সমস্যা হচ্ছে। কোহিনূরের ঠিক সামনের চেয়ারটায় আহিয়ান বসেছে আর পাশে মিতু। আহিয়ানের বন্ধুরাও আছে। আনোয়ার খান আর আফজাল খান ঠিক করেছেন ছেলে মেয়েদের কোথায় ঘুরতে পাঠাবেন। কারোরই মন মেজাজ ঠিক নেই, ঘুরে আসলে হয়তো সবারই ভালো লাগবে। আহিয়ান, তুমি আর তোমার বন্ধুরা মিলে কোথাও থেকে ঘুরে আসো, সাথে আনা, কোহিন, মিতু ওদেরকেও নিয়ে যেও। তোমরা তো একসাথে কোথাও যাওনি, এবার যাও ঘুরে, আসলে ভালো লাগবে। হ্যাঁ আব্বু, আমিও এটাই ভাবছিলাম। ঘুরতে যাওয়ার কথা শুনে সবাই লাফিয়ে উঠেছে। একেজন এক এক জায়গার নাম বলছে। কোহিনূর এখানও আগের মতো বসেই মনোযোগ দিয়ে খাবার খেয়ে যাচ্ছে। এইসব ঘোরাঘুরিতে কোহিনূরের তেমন শখ নেই, তবে মিতু যখন একবার শুনেছে এবার আর রক্ষে নেই, তাকে নিয়ে যাবেই যাবে। সবাই কথা বলে ঠিক করেছে সামনের সপ্তাহে সিলেটে ঘুরতে যাবে। পাহাড়ি এলাকা, চা বাগান, আরও কত সুন্দর সুন্দর জায়গা আছে, সবই দেখা যাবে। নাফিজা বেগম বাড়িতে নেই, আজকে 7 দিন হলো। আনোয়ার খান এই কদিনে অনেকবার ফোন করেছেন, তবে নাফিজা বেগম একবারও কথা বলেননি। এই নিয়ে তিনি আছেন চিন্তায়, এই বয়সে বউ ছেড়ে গেছে, এটা জানলে মানুষ কি বলবে। ছেলেটাও হয়েছে তেমন, একবার গিয়ে নিয়ে আসতে পারল না। কি হলো আব্বু, এভাবে কাদো কাদো মুখ করে বসে আছো কেন? আমার কথাটা নিয়ে কি ভাবলে বললে না তো? কোন কথা, কি নিয়ে ভাবার কথা বলছো বুঝতে পারছি না। আরে আম্মু তো আর আসবে না, তুমি কি সারা জীবন এভাবেই কাটাবে নাকি? তোমাকে এভাবে দেখতে আমার আর ভালো লাগছে না। আমি বরং মেয়ের বাড়ির লোকেদের সাথে কথা বলি। দিন দিন খুবই বেয়াদব হয়ে যাচ্ছ তুমি আহিয়ান, বাবার সাথে কেউ এভাবে কথা বলে? সবার বাবার বউ কি তাকে ছেড়ে চলে যায়?
এত কষ্ট পেও না আবু, তোমার জন্য বউ খুঁজে না পেলে আমার মেয়েকেই দিয়ে দিব। তোমার মেয়ে আগে হোক, পরে না হয় তার বিয়ে দিবে। হবে হবে। তুমি কিন্তু লাইনে দাঁড়িয়ে থেকো, সুন্দর ছেলে পেলে আমি আবার ফাল্টি খেতে পারি। আনা চা নিয়ে এসেছে। বাবা আর ভাইয়ের কথা শুনে মুখ টিপে হাসছে। আহিয়ান যতটা চঞ্চল, আনা ততটাই শান্ত। সব সময়ই চুপচাপ থাকে। আহিয়ানদের ঘুরতে যাওয়ার দিনটিও চলে এসেছে। মিতু চলে যেতে চাইলেও কোহিনূর তাকে যেতে দেয়নি। আহিয়ানের বন্ধুরাও এসে আগে থেকেই হাজির। এমনিতে এদের খুঁজে পাওয়া যায় না, তবে খাওয়া দাওয়া আর ঘুরতে যাওয়ার ব্যাপার হলে একদিন আগেই চলে আসবে। এমন বন্ধুদের পেয়ে আহিয়ান ধন্য। বাড়ির সবার থেকে বিদায় নিয়ে এক এক করে সবাই গিয়ে গাড়িতে উঠেছে। এতগুলি মানুষ, তাই দুইটা গাড়ি নেওয়া হয়েছে। একটা গাড়িতে আহিয়ান, কোহিনূর, মিতু আর আনা। অন্যটিতে আহিয়ানের বন্ধুরা। তাদের গন্তব্য সিলেটের মৌলভীবাজার, শ্রীমঙ্গল। অনেকক্ষণ জার্নির পর সবাই তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছালো। আস্তে আস্তে রাত হয়ে গেছে, তাই ঘোরাঘুরি কালকে হবে। সবাই এসে গ্র্যান্ড সুলতানে উঠেছে। হোটেলের ম্যানেজার ভেবেছে সবাই হানিমুনে এসেছে, তবে তিনজোড়া কাপলের মধ্যে রহিকে দেখে অবাক হয়। অয়ন এটা বুঝতে পেরে খিলখিল করে হাসছে। আসলেও আমাদের ছোট বোন বাড়িতে একা থাকতে ভয় পাবে, তাই নিয়ে এসেছি। ম্যানেজার বুঝতে পারে ভাইয়েরা তাদের বোনকে অনেক ভালোবাসে, তাই হানিমুনেও নিয়ে এসেছে। হোটেলে ঢুকতেই সবাইকে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে ওয়েলকাম করা হয়েছে। মোট 4টি রুম নেওয়া হয়েছে। একটা রুমে আনা আর মিতু, অন্যটাতে অয়ন আর নাহিদ। রহি একলা মানুষ, তাই সে একাই থাকবে। আহিয়ান আর কোহিনূর নিউলি ম্যারিড কাপল, এই হিসেবে তাদের রুমটা সাজানো হয়েছে সুন্দর করে। এটা অয়ন আর রহিরই প্ল্যান। ম্যানেজারকে আগে থেকেই বলে দিয়েছিল আহিয়ানদের রুমটি যেন সুন্দরভাবে সাজানো হয়। রুমে ঢুকেই বিছানার দিকে চোখ যায় কোহিনূরের। ধবধবে সাদা বিছানায় গোলাপের পাপড়ি ছিটানো, আর মাঝখানে গোলাপের পাপড়ি দিয়ে একটা লাভ বানানো। লাভের ভিতরে আবার সুন্দর করে গোলাপের পাপড়ি দিয়ে আহিয়ান আর কোহিনূরের নামের প্রথম অক্ষর লেখা। কোহিনূর ভাবছে এসব আহিয়ানই করেছে। আর আহিয়ান ভাবছে এসব তো আমি করতে বলিনি। এত বড় ভালো কাজ করলোটাকে যেই করুক, এখন না হয় ক্রেডিট আমি নিই। দেখেছিস কুহু, আমি এটা স্পেশালি তোর জন্য সাজাতে বলেছিলাম। ভালো লেগেছে? ভালোই, তবে এসব করে আমার মন পাবেন না। আহিয়ানের হাসি মুখটা চুপসে যায়। এই মন পেতে যে আমাকে আরো কত কিছু করতে হবে। এতদিন হয়ে গেল, একটা চুমু পর্যন্ত কপালে জুটল না। ধিক্কার জানাই এই জীবনকে। এই কদিনে এই এক কথা অনেকবার শুনেছে কোহিনূর, তাই আর অবাক হচ্ছে না। কোহিনূর লাগেজ খুলে কিছু জামা কাপড় বের করে নেয়। ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। আহিয়ান এক বুক হতাশা নিয়ে একাই এসে বিছানায় হাত পা ছড়িয়ে ধপ করে পড়ে গেল। রাত কোনোভাবে কেটে গেলে সকালে সবাই একত্রিত হয়। এখানকার সবকিছু আজকে ঘুরে দেখবে। এই হোটেলটা বড় রিসর্টের মতো। ভিতরে সব ব্যবস্থাই আছে, সুইমিং পুল, কিডস জোন, জিম সেন্টার, বাহারি ফুলের গাছ, পাহাড় কেটে সিঁড়ি করা সুন্দর রাস্তা, সারিবদ্ধ নারিকেল গাছ। আজকে সবাই চা বাগানে ঘুরতে যাবে বলে ঠিক করেছে। সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশ সত্যিই অতুলনীয়। পাহাড়, চা বাগান, নদী ও সবুজ প্রান্তর সিলেটকে একটি বিশেষ আকর্ষণীয় জায়গা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এখানকার পরিবেশ এমন এক অনুভূতি তৈরি করে, যা পর্যটকদের মনোযোগ আকর্ষণ করতে বাধ্য। সিলেটের চা বাগানগুলো অত্যন্ত বিখ্যাত। চা বাগানের সবুজ রং, প্রশান্ত পরিবেশ এবং প্রাকৃতিক দৃশ্যের মাধ্যমে একটি শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হয়। আহিয়ান কোহিনূরের পাশাপাশি হাঁটছে। কোহিনূর চোখ ভুলিয়ে চারিদিকের সুন্দর দৃশ্য পর্যবেক্ষণ করছে। এদিকে আহিয়ান কোহিনূরকে দেখতে ব্যস্ত। আজকে কোহিনূর সাদা আর নীলের মধ্যে একটা লং কুর্তি পরেছে, গলায় ওড়না দিয়ে রেখেছে। মুখে হালকা প্রসাধনীর ছোঁয়া। আহিয়ান মুগ্ধ হয়ে দেখছে তার প্রেয়সীকে। চা বাগানে চা শ্রমিকরা পাতা তুলছে, তাদেরকে দেখে কোহিনূরেরও ইচ্ছে হলো তাদের সাথে হাত লাগাতে। আহিয়ান এটা বুঝতে পারে। কি দেখছিস? যাবি নাকি? হ্যাঁ। ওরা কি কিছু বলবে? সংকোচ নিয়ে বলল কোহিনূর। ওই কাঁধে ব্যাগ দেখছিস যেটার মধ্যে পাতা রাখছে, ওটাকে ওরা পলাশ বলে। তর মাথা কেটে এর মধ্যে ঢুকিয়ে নিয়ে যাবে, আয় তর মাথাটা গিয়ে ওদেরকে দান করে আসি। আমার রেখে কোনো লাভ নেই। তুই আমাকে একটা চুমু পর্যন্ত খেতে দিস না।
এই দুঃখ আমি রাখবো কোথায়? বলেই কোহিনূরের হাত ধরে টেনে নিয়ে গেল আহিয়ান। কোহিনূর এসব শুনে আঁতকে উঠেছে। কয়েকবার শুকনো ডুব গিলে হাত ছাড়ানোর চেষ্টা করছে। যাব না আমি, ছাড়ুন। বিলছি তো যাব না, হাতটা ছাড়ুন। তাহলে বল, চুমু দিবি? আহিয়ানের মুখে দুষ্টু হাসি। কোহিনূর রেগে গেছে। হাতি কাদায় পড়লে চামচিকেতেও লাথি মারে শুনেছে, আজকে তার প্রমাণও পাচ্ছে। এই লোকের হাড়ে হাড়ে শয়তানি বুদ্ধি। এর সাথে আসাটাই ভুল হয়েছে। আহিয়ানকে সে পরে দেখে নিবে, এখন এখান থেকে বেঁচে ফিরতে হবে। আহিয়ান এসে চা শ্রমিকদের সাথে কথা বলছে, তারাও সুন্দর করে আহিয়ানের কথার উত্তর দিচ্ছে। কোহিনূর এসব দেখে অবাক। তার মানে আহিয়ান তাকে ইচ্ছে করেই ভয় দেখিয়েছে। তারা কোহিনূরের সাথেও কথা বলে। আহিয়ান আর কোহিনূর তাদের সাথে হাত লাগিয়ে চা পাতা তুলেছে। এরপর বিদায় নিয়ে চলে এসেছে। কোহিনূরের মনটা আগের থেকে অনেক ভালো হয়ে গিয়েছে। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছে। বাকিরা অন্যদিকে চলে গেছে। একটা সুন্দর জায়গা দেখতে পেলে আহিয়ান কোহিনূরকে নিয়ে সেদিকে যায়। পাশেই একটা ফুলের গাছ। আহিয়ান গাছ থেকে একটা ফুল নিয়ে কোহিনূরের চুলে গেঁথে দেয়। কোহিনূর মুগ্ধ হয়ে দেখছে আহিয়ানকে। এই মানুষটিকে তার বারবার ভালোবাসতে ইচ্ছে করে, নতুন করে জানতে ইচ্ছে করে। পরক্ষণেই মনে পড়ে যায় আহিয়ান তাকে ফিরিয়ে দিয়েছিল। চা বাগানের সরু রাস্তা ধরে আনা হাঁটছে, হঠাৎ লক্ষ্য করল তার পিছনে কেউ আছে। ফিরে তাকাতেই নাহিদকে দেখতে পায়। আনা মুচকি হাসে। আনায়ার হাসির উত্তরে নাহিদও একটা হাসি দিয়ে আয়নায় কাছে এগিয়ে যায়। আনা এখন আগের থেকে অনেকটাই ম্যাচিউরড হয়ে গিয়েছি, নাহিদের জন্য আগের মতো পাগলামি করে না। আগের আনায়াকে খুব মিস করে নাহিদ। আগের তুমিটাকে অনেক মিস করি আনা। আমি তো আগের মতোই আছি নাহিদ ভাই। আগের মতোই এখনো আমাকে পছন্দ করো আনা। আনা একটু অবাক হয়। আনা নাহিদকে পছন্দ করলেও নাহিদ আনায়াকে কখনোই বুঝতে দেয়নি সেও তাকে পছন্দ করে। এটা কি বলছেন নাহিদ ভাই? আগে তো কখনো এভাবে বলেননি। নাহিদ আনায়ার চোখের দিকে তাকিয়ে বলে, তুমি জানো আনা, আমি জানি তুমি জানো। কখনো কিছু বলা হয়নি, কিন্তু অনুভূতিটা ঠিক আগের মতোই আছে। আমি তোমাকে পছন্দ করি, ঠিক যেভাবে তুমি আমাকে পছন্দ করো। আনা কিছুটা থমকে যায় নাহিদের কথায়। এটাই তো শুনতে চেয়েছিল এতদিন ধরে। অবশেষে কি আজ তার স্বপ্ন সত্যি হলো? আপনি কি নিশ্চিত তো, নাহিদ ভাই? হ্যাঁ, আমি তোমাকে পছন্দ করি আনা। আমি কখনোই সাহস করে আমার অনুভূতি তোমাকে বলতে পারিনি। আমি যতবার তোমার পাশে থাকি, ততবার মনে হয় আমি তোমার থেকে আর দূরে থাকতে পারবো না। তুমি কি আমার হাতটা ধরবে আনা, ভালোবাসবে আমাকে? আনা চলচল চোখে তাকিয়ে আছে নাহিদের দিকে। আজ যেন তার চোখ দিয়ে সুখের কান্না আসছে। নাহিদের এই ডাক কিভাবে উপেক্ষা করবে আনা? এই দিনটির জন্যই তো অপেক্ষা করেছিল। আনা ধীরে ধীরে নাহিদের দিকে এগিয়ে এসে বলে, আমি এই দিনটিরই অপেক্ষায় ছিলাম নাহিদ ভাই। আমি আপনার হাত ধরে সারা জীবন হাঁটতে চাই। আমি আপনাকে চাই। আমি আপনার কাছে থাকতে চাই। নাহিদ আনায়াকে বুকে টেনে নেয়। তার এতদিনের জমানো ভালোবাসার কথা প্রেয়সীকে বলতে পেরে আজ অনেকটা হালকা লাগছে। অবশেষে তার প্রিয় মানুষটিকে সে নিজের করে পাবে। গাছের আড়ালে দাঁড়িয়ে সবকিছুই ক্যামেরাবন্দি করেছে অয়ন। পাশেই দাঁড়িয়ে আছে মিতু আর রোহি। মিতু হঠাৎ করে এসে এদের এত কাণ্ড কারখানা কিছুই বুঝতে পারছে না, শুধুই দেখে যাচ্ছে। এত কাপলদের মাঝে নিজেকে তার অসহায় মনে হচ্ছে। মিতু যেভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে জীবনের প্রথম কারোর প্রেম দেখছে। চিন্তা করো না ভূতু, তোমারও হবে। তুমি চাইলে আমাকে দেখতে পারো। দেখতে কিন্তু আমি অতটাও খারাপ না। হু, আমার রুচিতে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। আপনাকে পছন্দ করব। এর থেকে ভালো রাস্তার পাগলের গলায় মালা পরাবো। রাস্তার পাগলও তোমাকে পছন্দ করবে না, যা চেহারা। আমি তো তোমার ভালোর কথা ভেবেই বলেছিলাম। দুনিয়াতে ভালো মানুষের দাম নেই, বুঝলি রে রোহি। হু, তোর মতো ভালা মানুষ লেন্টন জ্বালাইয়া খুঁজলেও কেউ পাইব না। রোহি, তুই আমার জন্মের শত্রু। এইদিকে নাহিদ কাক্কুও কামসাইরা ফালাইছে, আমার কি হইব। চিন্তায় চিন্তায় আমার অর্ধেক চুল পেকে গেছে। অয়নের কথা শুনে মিতু আর রোহি খিলখিলিয়ে হাসছে। এদের হাসি দেখে অয়নের রাগ হয়। বাবা হওয়ার বয়স হয়ে গেল, একটা প্রেম করতে পারল না, এত বড় দুঃখজনক বিষয় নিয়ে এরা হাসছে। আহিয়ান আর কোহিনূর এদিকেই আসছে, এটা দেখে অনয় গিয়ে নাহিদকে ডাকে।
তোমরা আজকে এখানেই থেকে যাও, আমি কাঁথা বালিশ এনে দেওয়ার ব্যবস্থা করছি। অয়নের কথা কানে পৌঁছাতেই নাহিদ আর আনা ছিটকে দূরে সরে যায়। আনা অনেক লজ্জা পেয়েছে, মুখটা নিচু করে রেখেছে। আহিয়ানরা আসলে সবাই মিলে গ্রুপ ফটো তুলে। আনা কোহিনূর আর মিতুকে একসাথে অনেকগুলো ছবি তুলে দেয়। ঘোরাঘুরি শেষে সবাই মিলে হোটেলে ফিরে এসেছে। আজকের দিনটা সবারই ভালো কেটেছে। কোহিনূরের মনটাও আজ ভীষণ ভালো। চলবে গল্প প্রেম আলিনঙ্গন। কলমে সুমনা আক্তার আখি। সূচনা পর্ব।